ওকে। তো আজকে আলোচনার টপিক হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। যদিও এই চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, বাট যদি তোমরা আসলে অ্যাডমিশনের কথা চিন্তা করো তাহলে এটা পড়াটাই সেফ। এবং এটা না পড়াটা হচ্ছে অনেকটা জুয়ার মতো হবে। আর যারা এত ইম্পর্টেন্ট একটা নিজেদের লাইফের একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় এই জুয়াটা খেলতে চাও, যে একটা জিনিস বাদ দিয়ে যাবা, তাদেরকে আসলে ওয়েলকাম। আর যারা এই জুয়াটা খেলতে চাও না তারা অবশ্যই পড়বা, এই চ্যাপ্টারটা পড়াটাই উচিত। চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। আমি হয়তো বা 2টা ক্লাস লাগবে চ্যাপ্টারটা শেষ করতে। যদিও তোমাদের বইয়ের মধ্যে এই সম্ভাবনা চ্যাপ্টারের আরেকটা অংশ কিন্তু আছে, মানে দেখছো কিনা জানি না, বিস্তার পরিমাপ বলতে আরেকটা চ্যাপ্টার আছে শুরুতে। আমি ওই বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব না, কারণ হচ্ছে বিস্তার পরিমাপ থেকে বোর্ড পরীক্ষা র্যান্ডমলি কখনো একটা এমসিকিউ থাকলেও থাকে, থাকে না কিছু। আর অ্যাডমিশনে আমার দেখা মতে আমার টাইম পর্যন্ত আমি 2018 পর্যন্ত পাই নাই কোনো কোশ্চেন অ্যাডমিশনে, এখান থেকে খুব একটা কোশ্চেন থাকে না। সো আমার ফুল ফোকাসটাই থাকবে সম্ভাবনার উপর, ঠিক আছে? আচ্ছা, সো কি কি কভার করবো এখান থেকে আজকের ক্লাসে আর কি কি আছে একটু জিনিসটা জানাই। এই চ্যাপ্টারের ম্যাপটা একটু বলি। প্রথমে চ্যাপ্টারটা বোঝার জন্য কিছু টার্মিনোলজি তোমাদের জানা লাগবে। কোন জিনিসটা কোন নামটাকে কি বলে বা কি বোঝায়, কোন টার্ম দিয়ে আসলে কি বোঝায়, ওই টার্মিনোলজি গুলো জানতে হবে। কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলো দিয়ে কি বোঝায় ওগুলা বুঝতে হবে। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে ম্যাথ বেসড, তো এখানে অনেক ধরনের প্রবলেম সলভিং করতে হয়। তো সেই প্রবলেম গুলোকে আমি আমাদের বই দেখে কিছু টাইপে ভাগ করছি, তো সেই টাইপ গুলো বলি। যেমন ধরো কিছু টাইপের সাথে তোমরা 9-10-ও কিন্তু কিছুটা পরিচিত, ঠিক আছে? কয়েকটা টাইপ তোমাদের 9-10-ও কিন্তু তোমরা পরিচিত। তোমরা কি বলতে পারবা সম্ভাবনার মধ্যে 9-10 তোমরা কোন টাইপ গুলো পড়ছো বা কি টাইপের প্রবলেম করছিলা ক্লাস 9-10-এ থাকতে? কারো যদি মনে থাকে যে 9-10-এর সম্ভাবনা কি কি পড়ছো একটু শেয়ার করো, যে 9-এ আমি এই টাইপের ম্যাথ করছিলাম। ভাইয়া, কয়েনের হেডটেল বা হচ্ছে ছক্কায় কত নাম্বার আসবে এর প্রবাবিলিটি কত, এই টাইপের এক্স্যাক্টলি, বেশিরভাগ ম্যাথ। এক্স্যাক্টলি 9-10 তোমাদের প্রবাবিলিটি সিলেবাসটা খুব ছোট ছিল। সেখানে আমার যতটুকু মনে পড়ে এবং ও যেটা বললো অনেকটাই ওরকম। ওইখানে আমরা ছক্কা বা ডাইস রিলেটেড কিছু প্রবলেম করতাম। তারপরে ছিল এটার সাথে আরো কিছু প্রবলেম ছিল কয়েন রিলেটেড, কয়েন টস, কয়েন টস আর হচ্ছে ছক্কা নিক্ষেপ ডাইস, এই টাইপের কিছু প্রবলেম ছিল 9-10। সম্ভবত তাসের প্রবলেম গুলো ছিল না। সো এই ছক্কা নিক্ষেপ কয়েন টসের প্রবলেম আমরা এখানেও আবার একটু দেখবো রিভিউ করার জন্য। তারপরে হচ্ছে তোমার তাস বা কার্ড রিলেটেড কিছু প্রবলেম অনেক সময় ভর্তি পরীক্ষায় আসতে দেখা গেছে। তো তাস যারা খেলছো বা খেলো নাই সবারই তাসের কিছু বেসিক জিনিস জানা লাগবে, কয়টা কার্ড থাকে কি না, কারণ যদি প্রবলেম দিয়ে দেয় ইন কেস তুমি আসলে কি করবো, তুমি যদি তাসের ব্যাপারটা নাই বুঝো। আচ্ছা, সো কয়েন টস ছক্কা নিক্ষেপ তাস বা কার্ড এই রিলেটেড প্রবলেম গুলো করবো। তারপর এখানে তোমার আরো কিছু প্রবলেম আছে, যেমন ধরো বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, এগুলো আমরা শিখবো। আমি জাস্ট টাইপ গুলো দেখাচ্ছি যে কত ধরনের ম্যাথ আসে। বর্জনশীল অবর্জনশীল ঘটনা এই জাতীয় টাইপ থেকে প্রবলেম আসে, ডেফিনেশন থেকে প্রবলেম আসে ম্যাথ। এরপর সম্ভাবনার পূরক সূত্র বলতে একটা জিনিস আছে, সম্ভাবনার পূরক সূত্র, এখান থেকে কিছু প্রবলেম থাকে বা এই কনসেপ্টটা অন্য অন্য প্রবলেমের মধ্যে অনেক সময় ইউজ করতে হয় আমাদের এই কনসেপ্টটা জানা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ইঞ্জিনিয়ারিং যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন সম্ভাবনা এখানে বেস থিওরেম আছে, যদিও জিনিসটা সবগুলো বইয়ে নাই, কিছু কিছু বইয়ে বেস থিওরেম প্রবলেম আছে, কিতাবুদ্দিন স্যারের বই বা আরো অ্যাডমিশনে গেলে তখন পড়বো আর কি। শর্তাধীন সম্ভাবনা এখানে বেস থিওরেম আছে, বা বেস থিওরেম ছাড়াও শর্তাধীন সম্ভাবনা প্রবলেম করা যায় অনেকগুলো। সো এই টাইপটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা দিবে তাদের জন্য শুধুমাত্র ইম্পর্টেন্ট, এরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রবলেম আসে ভালোভাবে। তারপরে ধরো একটা কমন একটা টাইপ আছে যেখান থেকে হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কি বক্স, বক্স থেকে বল, বক্স থেকে বল তোলা, বক্স থেকে বল তোলার রিলেটেড অনেক প্রবলেম থাকে তোমাদের। এবং এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় এইচএসসি তে বেশি প্রবলেম থাকে, এইচএসসি তে বেশি প্রবলেম বোর্ড পরীক্ষা এখান থেকে থাকে, যেহেতু বোর্ড পরীক্ষা হচ্ছে না তো সবই পড়বা যেখান থেকে থাকে আর কি। আর এখানে এমনিতে ভার্সিটি গুলোতে থাকে, ভার্সিটি অ্যাডমিশন গুলোতে থাকে, আর শর্তাধীন সম্ভাবনা থেকে মেইনলি ইঞ্জিনিয়ারিং এ থাকে। আচ্ছা, আরেকটা টাইপ আছে যে টাইপটা এসএসসি তেও ছিল, সেটা হচ্ছে যে কি
তোমাদের সংখ্যা, রাইট, সংখ্যা সংক্রান্ত কিছু প্রবলেম। আই গেস তোমরা এসএসসি তে থাকতে পড়ছিলে এটা। সংখ্যা সংক্রান্ত বলতে কিছু একটা বলা হয়, 1 থেকে 30 বললো যে কি এখান থেকে তুমি জোড় সংখ্যাগুলো নেওয়ার সম্ভাবনা কত, বিজোড় সংখ্যাগুলো বাছাই করার সম্ভাবনা বা মৌলিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা কত, এটা সংখ্যা সংক্রান্ত কিছু প্রবলেম থাকে। মোরলেস আমার কাছে মনে হয়েছে যে এই চ্যাপ্টারে আমি বই দেখে যা বুঝছি, বইয়ে তো টাইপ করে দেওয়া থাকে না, যা বুঝলাম যে এই কয়টা টাইপের প্রবলেম যদি পারা যায় এই চ্যাপ্টারে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। একটা ছক্কা, কয়েন টস, তাস বা কার্ড রিলেটেড, বর্জনশীল অবর্জনশীল ঘটনা সম্ভাবনা, পুরো সূত্র, শর্তাধীন সম্ভাবনা, আর বক্স থেকে বল বাছাই করা বা বল তোলা, আর সংখ্যা সংক্রান্ত। তো এই টাইপের কিছু প্রবলেম থাকে। তো চলো আমরা যেমনটা এখানে লিখলাম সেভাবে শুরু করি। প্রথমে আমরা কিছু টার্মিনোলজি আর ডেফিনেশন গুলো একটু জানার চেষ্টা করি, যে ডেফিনেশন গুলো বা টার্ম গুলো আমাদের এই চ্যাপ্টার পড়তে গেলে কাজে লাগবে, সেগুলো দিয়ে কি বোঝায় সেটা একটু দেখি। সবার প্রথমে তো সম্ভাবনা চ্যাপ্টার, সম্ভাবনা নিয়েই কথা বলি। প্রবাবিলিটি জিনিসটা আসলে কি, প্রবাবিলিটি বা সম্ভাবনা জিনিসটা আসলে কি, এটাকে আমি কিভাবে বুঝি সেটা আমি তোমাদেরকে বলি। যেমন ধরো কোনো একটা সম্ভাবনাকে আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে কোনো একটা ঘটনা সম্পর্কে, আমার কোন একটা উক্তির কোন একটা ঘটনা কেমন হবে, মানে এটা ঘটবে কি ঘটবে না সেই সম্পর্কে কোন একটা উক্তির প্রতি বিশ্বাসের মাত্রা, মানে আমি আসলে কি বিশ্বাস করতেছি সেই বিশ্বাসের মাত্রা। বাট কথা হচ্ছে যে কি এটা র্যান্ডমলি বললেই হয় না, এখানে ম্যাথমেটিক্যালি জিনিসটাকে দেখাইতে হয়, এটা হলো পার্থক্য। ঠিক আছে, যেমন ধরো যে আমি বিশ্বাস করি যে স্রষ্টা পৃথিবীতে আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে যে কি এই ক্ষেত্রে আমার বিশ্বাসের মাত্রাটা হচ্ছে যে কি 100%, মানে আমি শিওর 100% আছেন। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এই ক্ষেত্রে আমার স্রষ্টার ব্যাপার হচ্ছে যে আমার উক্তি, তার বিশ্বাসের মাত্রাটা হচ্ছে 1 বা 100%। ধরো আগামীকাল বৃষ্টি হবে কি হবে না এই ব্যাপারে আমি একটা উক্তি করলাম, এবং সেই ব্যাপারে আমার বিশ্বাসের মাত্রাটা বললাম যে 50% চান্স আছে, আগামীকালকে বৃষ্টি হওয়ার 50% চান্স আছে। তাহলে তুমি এটা দেখে তুমি বুঝলা যে না হ্যাঁ আগামীকালকে বৃষ্টি হবে কি হবে না এই ব্যাপারে হচ্ছে যে ভাইয়া সম্ভাবনা দিচ্ছে হচ্ছে হাফ বা 50%। তাহলে আমি এই জিনিসটাকে এভাবে ডিফাইন করলাম। ঠিক আছে, সম্ভাবনা হচ্ছে এরকম যে কোনো কিছু ঘটবে কি ঘটবে না এই ক্ষেত্রে হচ্ছে যে কি তার মাত্রাটা কেমন, সে আসলে কি শিওর তুমি ঘটবেই বা ঘটবে কি ঘটবে না তার মাঝামাঝি আসলে কতটুকু শিওর না, এই জাতীয় ব্যাপার নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে সম্ভাবনা, তা আমার মতো করে বললাম। যাই হোক, এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, যেটা তোমাদের হয়তো 9-10 ছিল না, এটা ইন্টারমিডিয়েটে আছে। এটাকে বলা হয় বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা। ইংলিশটা আমরা জানি না রাখো, এটা কাজে লাগবে। বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা, আর ইংরেজিতে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ, আচ্ছা, ইংরেজিতে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ওকে, তাহলে আসলে কোন ঘটনাগুলো আসলে বর্জনশীল ঘটনা? আমি তোমাদেরকে সেট থিওরির সাহায্যে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করবো সবার প্রথমে, আর তোমরা আসলে বুঝবা যে ব্যাপারটা কেমন হতে পারে। বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেট থিওরির আইডিয়া তোমাদের আছে, তোমরা ভেন চিত্র সম্পর্কে হয়তো বা জানো। তো ধরলাম আমি একটা ভেন চিত্র আঁকার চেষ্টা করি। ভেন চিত্রতে আমি দুইটা ঘটনা বললাম, একটা হচ্ছে এ একটা ঘটনা আর একটা হচ্ছে বি একটা ঘটনা। এটা হচ্ছে এ ঘটনা, এটা হচ্ছে বি ঘটনা। বেসিক্যালি বর্জনশীল ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা বলতে আমি এই ভেন চিত্রের যেমনটা আঁকলাম, এই ভেন চিত্রটাই হচ্ছে বর্জনশীল ঘটনার একটা মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বলতে পারো। কেমন ব্যাপারটা, তোমরা এই চিত্র দেখতে পারতেছো, এই ঘটনাটাকে আমি যেই সার্কেলটা দিয়ে বা এলিপস যাই বলি যেটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি, আর বি ঘটনাটাকে যেই সার্কেলটা বা এলিপসটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এই দুইটা ঘটনার মাঝখানে কিন্তু কোনো কমন কিছু নাই, মানে এই দুইটা ঘটনার পরস্পর পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থা আছে। বর্জনশীল ঘটনা মানে হচ্ছে দুইটা ঘটনা পরস্পর বিচ্ছিন্ন। ওকে, এ ঘটনা আর বি ঘটনার মাঝখানে কমন কোনো অংশ নাই। আশা করি তোমরা বুঝতে পারছো বর্জনশীল ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা কি। এমসিকিউ তোমাদেরকে বলি। সো তোমাকে যদি আমি এই প্রশ্নটা করি, বর্জনশীল ঘটনা হলে এ আর বি যদি বর্জনশীল ঘটনা হয়, এ আর বি যদি বর্জনশীল ঘটনা হয়, তাহলে বলো দেখি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কত হবে? ফাঁকা সেট।
এক্স্যাক্টলি, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হবে ফাঁকা সেট। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে ফাঁকা সেট। ওকে, ধরো আমি একটা ছক্কা নিক্ষেপের কথা চিন্তা করি। ছক্কা নিক্ষেপ করার একটা সেট নিয়ে আমি চিন্তা করতেছি। একটা ছক্কা নিক্ষেপ করলে যেই ঘটনাগুলো হয় সেগুলোকে আমি এস সেটের মধ্যে স্থান দিব, এবং 1 2 3 4 5 6, এটাকে আমরা বলি হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র মানে একটা ঘটনা টোটাল সম্ভাব্য কতগুলা ভাবে ঘটতে পারে। একটা ছক্কা যখন তুমি নিক্ষেপ করবা, তুমি কি কি পাবা? তুমি 1 2 3 4 5 6, 1 থেকে 6 এর মধ্যে যে কোনো কিছু কিন্তু তুমি পাইতে পারো। তাহলে তোমার নমুনা ক্ষেত্রের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যায় কিন্তু তোমাকে রাখতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে এ হচ্ছে গিয়ে এই ছক্কা নিক্ষেপ করে তুমি যেই সম্ভাব্য ঘটনাগুলো পাবা তার মধ্যে জোড় সংখ্যাগুলোর সেটটাকে আমি বলতেছি এ, মানে হচ্ছে 2 4 6, আর বিজোড় সংখ্যাগুলোর সেটকে আমি বলতেছি বি সেট। ঠিক আছে, তো 1 3 5। এখন তুমি বলো তো এ আর বি এই ঘটনা দুইটা কি বর্জনশীল নাকি বর্জনশীল না? এ সেটের ভিতরে আছে হচ্ছে তোমার 2 4 6, আর বি সেটের মধ্যে আছে 1 3 5, আর এটা হচ্ছে টোটাল ছক্কা নিক্ষেপের টোটাল ইউ। তোমরা সেট থিওরির মধ্যে পড়ছিলে সম্ভবত, এটা হচ্ছে কি সার্বিক সেট বা ইউ। হ্যাঁ, এই ছক্কা নিক্ষেপের টোটাল এটা হচ্ছে কি টোটাল 6টা সংখ্যা, যার মধ্যে এ সেটের ভিতরে রাখছি জোড়গুলাকে, বি সেটের ভিতরে রাখছি হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে। এখন তোমরা দেখো দুইটা সেটের মধ্যে কমন কোনো এলিমেন্ট নাই, কোনো ধরনের কমন কোনো এলিমেন্ট নাই। তার মানে এই দুইটা সেট হচ্ছে বর্জনশীল ঘটনা এবং তাদের ইন্টারসেকশন হবে কত? ফাঁকা সেট। এই ইন্টারসেকশন বি ইকুয়াল হচ্ছে ফাঁকা সেট। বর্জনশীল থেকে মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই এমসিকিউটা আসে যে বর্জনশীল ঘটনা হলে এ আর বি এর ইন্টারসেকশন কত হবে। আচ্ছা, তো এখন আমার মনে হয় তোমরা অবর্জনশীল ঘটনাটা খুব সহজে বুঝতে পারবা যারা বর্জনশীল ঘটনাটা বুঝতে পারছে। এবার আসো অবর্জনশীল বা অবিচ্ছিন্ন। সেটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ বা মিউচুয়ালি ইনক্লুসিভ বলতে পারো। ঠিক আছে, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই বর্জনশীল ঘটনাটা বুঝতে পারছো যে দুইটা সেটের মধ্যে কোনো ধরনের কমন কোনো কিছু না। আমি সেট থিওরির সাথে যদি জিনিসটাকে এক্সপ্লেন করি, আর এমনি বললে হচ্ছে যে কি দুইটা ঘটনা, যে দুইটা ঘটনার মধ্যে কোনো কমন কিছু নেই। ঠিক আছে, কমন কিছু নেই দুইটা ঘটনার মধ্যে। এখন অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা নিয়ে কথা বলি। তো আমি ধরো আবারও আমি ছক্কা নিক্ষেপের ঘটনায় আসি, যে এটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। একটা ছক্কা নিক্ষেপ করলাম, 1 থেকে 6 পর্যন্ত জিনিস আমি পাবো, সংখ্যা পাবো। এখন আমি যেটা করলাম, আমি দুইটা সেট নিলাম, একটাকে নিলাম হচ্ছে জোড় সংখ্যার সেট, আমি পাবো এ তে পাবো হচ্ছে 2 4 6। আরেকটাকে আমি নিলাম 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সেট। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কারা? 3 এর গুণিত, 3 1 3 3 2 6। এই দুইটা সংখ্যাকে তুমি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য ভাগ করতে পারবা, তাহলে এই দুইটা সংখ্যার সেট হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সেট। তাহলে এখন এই দুইটা ঘটনাকে আমি বলবো অবর্জনশীল। কেন? যদি ভালোভাবে তাকাও তাহলে দেখবা এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে। দুইটা ঘটনার মধ্যে একটা কমন ঘটনা আছে, দুইজনের মধ্যে একটা জায়গায় মিল আছে, মিলটা হচ্ছে 3। এই ডিজিটের মধ্যে দুইজনের মধ্যে সেম আছে। সরি, আমি সেটার সাথে মিলে ফেলছি, সরি, তাহলে তো 3 হবে না। হ্যাঁ, দুইজনের মধ্যে একটা কমন আছে, দেখো এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 6। এই 6 এলিমেন্ট হচ্ছে এ আর বি এই দুইটা সেটের মধ্যে কমন এলিমেন্ট। তাহলে এখন যদি আমি সেট থিওরির সাথে আবার জিনিসটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখো এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকবে, এ সেটের মধ্যে থাকবে 2 আর 4, আর 6 থাকবে এই জায়গাতে, আর বি সেটের মধ্যে এলিমেন্ট থাকবে 3 আর 6। 6 কিন্তু দুইটা সেটের মধ্যে কমন এলিমেন্ট হিসেবে আছে। তার মানে এই দুইটা সেট দিয়ে তুমি যে ঘটনাটা পাবা সেই ঘটনাকে বলবো আমরা অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা। কারণ এ আর বি এর ইন্টারসেকশন আমি পাচ্ছি 6, এ আর বি এর ইন্টারসেকশনে বা তাদের কমন অংশে আমি পাচ্ছি 6। এই হচ্ছে গিয়ে ব্যাপার যে বর্জনশীল কি আর অবর্জনশীল কি। তার মানে অবর্জনশীল ঘটনা হইলে অবশ্যই তাদের ইন্টারসেকশনে একটা ভ্যালু থাকবে, সসীম মান থাকবে, আর বর্জনশীল হইলে তাদের ইন্টারসেকশনে কোনো ভ্যালু নেই, ফাঁকা সেট হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ডেফিনেশন, সেটা হচ্ছে স্বাধীন ঘটনা বা অনির্ভরশীল ঘটনা। স্বাধীন বা অনির্ভরশীল, এখানে পোলাপানি প্যাচ লাগে। পোলাপানি স্বাধীন ঘটনার ক্ষেত্রে বলে কি স্বাধীন ঘটনা মানে হচ্ছে কি, হ্যাঁ স্বাধীন, দুইটা ঘটনা তো স্বাধীন, তাদের মধ্যে কোনো কানেকশন নাই। কানেকশন নাই তার মানে হচ্ছে তাদের ইন্টারসেকশন ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। এই জায়গাতে হচ্ছে তোমরা এমসিকিউ তে প্যাচ লাগাও, তোমরা অবর্জনশীল ঘটনা স্বাধীন ঘটনার মধ্যে প্যাচ লাগিয়ে ফেলো। এমসিকিউ যখন আসে কোন ঘটনার ক্ষেত্রে হচ্ছে কি এ আর বি এর ইন্টারসেকশন ফাঁকা সেট হবে,
স্বাধীন গণনা শুনলে কেন জানি অনেকে ফাঁকা সেট দিয়ে দেয়, বাট স্বাধীন গণনার ক্ষেত্রে কিন্তু ফাঁকা সেট হবে না। স্বাধীন গণনাটা আগে বোঝার চেষ্টা করতে হবে স্বাধীন গণনাটা আসলে কি। তো চলো এটা দেখে এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো আমি দুইটা কয়েন টস করবো, আমাদের দুইটা কয়েন আছে, ঠিক আছে? এখানে একটা কয়েন আছে, এখানে একটা কয়েন আছে। এই কয়েনটা যখন আমি টস করবো তখন আমি এখানে হেড পাবো অথবা টেল পাবো। আবার যখন আমি এই কয়েনটা টস করবো তখন আমি ইদার হেড পাবো নাহলে টেল পাবো। আচ্ছা, এখন আমাকে বলো তো এটা হচ্ছে প্রথম কয়েন, এটা হচ্ছে সেকেন্ড বা দ্বিতীয় কয়েন। তো প্রথম কয়েনটা যখন আমি নিক্ষেপ করলাম, প্রথম কয়েনে আমার হেড উঠলো, ধরো কথা কথা হেড উঠলো। এখন দ্বিতীয় কয়েনটা যখন আমি নিক্ষেপ করলাম, তো দ্বিতীয় কয়েনটাতে মনে করো দ্বিতীয় কয়েনটার মধ্যে টেল উঠলো। আচ্ছা, এখন বলো দেখি দ্বিতীয় কয়েনটার মধ্যে যে টেল উঠছে, এইটা উঠার জন্য প্রথম কয়েনের হেডের কি কোনো ভূমিকা আছে? প্রথম কয়েন হেড উঠছে, এইটার কোনো প্রভাব কি দ্বিতীয় কয়েন টেল উঠার পিছনে ছিল? না। ওকে, তার মানে স্বাধীন ঘটনাটা তাহলে এখন বুঝার চেষ্টা করো। স্বাধীন ঘটনা হচ্ছে দুইটা ঘটনা, তাদের মধ্যে কমন এলিমেন্ট থাকবে, কমন এলিমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই। এটার মধ্যে হেড আছে, এটার মধ্যে হেড আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কমন এলিমেন্ট থাকতে পারে তাদের মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একজনের প্রবাবিলিটি আরেকজনের প্রবাবিলিটিকে প্রভাবিত করবে না। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। প্রথম কয়েনের মধ্যে হেড উঠুক বা টেল উঠুক, ডাজেন্ট ম্যাটার। দ্বিতীয় কয়েনে কি উঠবে সেটা প্রথম কয়েনের কোনো কিছু হেড বা টেল উঠার উপর ডিপেন্ড করে না, নির্ভর করে না। এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলি স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা, ইংরেজিতে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন স্বাধীন ঘটনার ক্ষেত্রে একটা ফর্মুলা বলে দিচ্ছি, এই ফর্মুলাটা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কাজে লাগবে। স্বাধীন ঘটনার ক্ষেত্রে তোমার হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটার যে প্রবাবিলিটি হয় সেটা হচ্ছে আলাদাভাবে এ এর প্রবাবিলিটি আর বি এর প্রবাবিলিটির গুণফলের সমান হয়। এই শর্তটা যদি মানে তখনই সে স্বাধীন হতে পারে, বা উল্টাভাবে বলে স্বাধীন হলে এই শর্ত মানবে। আর তুমি যদি ধরো তুমি কোনোভাবে চিনতে পারতেছো না যে তোমার এই ঘটনাটা কি স্বাধীন নাকি, মানে এ আর বি এই দুইটা ঘটনা কি স্বাধীন নাকি স্বাধীন না, তুমি বুঝতে পারতেছো না, তুমি একটা কাজ করবা, তুমি দুইটা ঘটনার এ আর বি দুইটা ঘটনা, তুমি এ এর প্রবাবিলিটি বের করবা, পি অফ এ বের করবা, বি এর প্রবাবিলিটি বের করবা, পি অফ বি বের করবা, তারপরে আবার এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি বের করবা, পি অফ এ ইন্টারসেকশন বি বের করবা। তারপরে দেখবা যে এদের দুইজনের গুণফল কি এটার সমান হয় কিনা। যদি হয় তখন তুমি ধরে নিলাম যে তুমি কনসেপ্টটা বুঝো না স্বাধীন ঘটনা, তারপরে তুমি কিন্তু কনফার্ম হইতে পারবা যে ঘটনাটা স্বাধীন। ঠিক আছে, তাহলে স্বাধীন হওয়ার জন্য এই শর্তটা কিন্তু ম্যান্ডেটরি, মাস্ট, যে দুইটা ঘটনার কি হবে আলাদা আলাদা ভাবে প্রবাবিলিটির গুণফল তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি সমান হবে। তাহলে এটা হচ্ছে স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা আশা করি বুঝতে পারছো যে ভাইয়া ঘটনা যদি 2 এর বেশি হয়? 2 এর বেশি যদি হয় তখন হচ্ছে তখনও সিমিলারলি এরকমই হবে। ধরো 2 এর বেশি যদি, তাহলে পি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হবে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফল হবে। এই ঘটনা যদি 3টা হয় আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফল হবে। বাট আমার যতটুকু মনে পড়ে আমি তোমাদের লেভেলে 2 এর অধিক ঘটনার জন্য স্বাধীন ইভেন্ট আমি পাই নাই। বাট তুমি মাথার মধ্যে রাখবা যে ঘটনার যত সংখ্যক হোক স্বাধীন ঘটনার ক্ষেত্রে অলওয়েজ প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের প্রবাবিলিটির গুণফল হবে। এটা তুমি হায়ার স্টাডিজে পাবা, অনেকগুলো ইভেন্ট থাকে, তো এরকম হবে। ঠিক আছে, স্বাধীন গণনা মানেই হচ্ছে যে কি প্রত্যেকের ইন্টারসেকশনের প্রবাবিলিটি হচ্ছে তাদের আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফলের সমান। আশা করি বুঝতে পারছো স্বাধীন গণনাটা কি। আচ্ছা, এবার আসো অধীন গণনার ব্যাপারটা বলি। স্বাধীন গণনা বুঝলে অধীন গণনা না বুঝার কিছু নাই। সো অধীন বা ডিপেন্ডেন্ট, অধীন বা নির্ভরশীল গণনা, অনির্ভরশীল ছিল। তো নির্ভরশীল গণনাটা কেমন হবে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। এই বক্সের প্রবলেম করবো, তো বক্সের প্রবলেমে যাওয়ার আগে ধরো বক্সের একটা এক্সাম্পল। ধরো এটা হচ্ছে আমার একটা বক্স, হ্যাঁ, ধরলাম এই বক্সের মধ্যে একটা লাল বল আছে 1 রেড, আর ধরো একটা সাদা বল আছে 1 হোয়াইট। সাপোজ আমি এখান থেকে একটা রেড বল তুলে ফেললাম, আমি প্রথমবার এখান থেকে একটা রেড বল আমি তুলে ফেললাম। আচ্ছা, আগে আমাকে বলো এখানে 2টা বল আছে, একটা রেড একটা হোয়াইট। আমি যদি বলি যে এই বক্স থেকে একটা হোয়াইট বল আসার সম্ভাবনা কত, বলতে পারবা? এখান থেকে একটা হোয়াইট বল যদি তুলতে চাই, এই হোয়াইট বলটা তোলার সম্ভাবনা কত হবে? হাফ, 50%। হাফ।
50%। দেখো কারণ দুইটা বল আছে, দুইটা ডিফারেন্ট দুইটা বল আছে, তার মানে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, তাহলে মোট আছে দুইটা বল, তার মধ্যে আমি তুলতে চাচ্ছি কয়টা, একটা বল তুলতে চাচ্ছি, দুইটার মধ্যে একটা তুলতে চাচ্ছি, তার মানে আমার হোয়াইট বল তোলার সম্ভাবনা পি অফ হোয়াইট ইজ ইকুয়াল টু হচ্ছে 50% বা হাফ। এখন যদি আমি একটা রেড বল এখান থেকে আলাদা করে ফেলি, আমি ধরো রেড বলটা এখান থেকে বের করে ফেললাম, রেড বলটা যদি বের করে ফেলি তাহলে এইখানে বল আসেই মাত্র একটা হোয়াইট, তাহলে এইবার যদি আমি বলি হোয়াইট বল তোলার সম্ভাবনা কত, বল তো আসেই একটা, তুললে হোয়াইট বলটাই বের হবে, তার মানে সম্ভাবনা হবে 1, তার মানে পি অফ হোয়াইট ইজ ইকুয়াল টু হবে 1। তার মানে এখন একটা জিনিস খেয়াল করো, আমার হোয়াইট বল তোলার সম্ভাবনাটা কিন্তু কোনো না কোনো ভাবে রেড বল কি পরিমাণে আছে সেটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তুমি যখন রেড বলের পরিমাণ বেড়ে যাবে, হোয়াইট বল তোলার সম্ভাবনাটা কমে যাবে। রেড বল যখন একদমই নাই, শুধুই হোয়াইট বল আছে, তাহলে হোয়াইট বল তোলার সম্ভাবনাটা 100%, মানে তুললেই হোয়াইট বলই পড়বে, তুমি কনফার্ম। তার মানে এখানে সাদা বলটা তোলার সম্ভাবনাটা কিন্তু কোনো না কোনো ভাবে লাল বলের উপর নির্ভরশীল হয়ে গেল। আমি যদি লাল বলের পরিমাণ কমায় ফেলি, সাদা বলের তোলার সম্ভাবনাটা কিন্তু বাড়তে থাকে, মানে আমি যখন একটা বল তুলবো সেটা সাদা হওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকবে। আমি যদি এখানে লাল বলের পরিমাণ একটা না দিয়ে লাল বলের পরিমাণ 2টা দিয়ে দিতাম, তাহলে সাদা বল তোলার সম্ভাবনা কিন্তু আরো কমে যেত, 3টার মধ্যে একটা, মানে 1/3 হয়ে যেত, আরো কমতে যাবে। যদি 4টা দিতাম তাহলে 1/4 হয়ে যেত। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অধীন বা নির্ভরশীল ঘটনা কোনটা, যে দুইটা ঘটনা যখন একটার সাথে একটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যেমন ধরো যে তোমরা পড়ালেখা করো, তোমাদের পড়ালেখার উপর অনেক ধরনের প্রভাব থাকে, এগুলোর উপর কিন্তু তোমার পড়ালেখাটা নির্ভরশীল থাকে না। তোমার বাসায় একটা পরিবেশ থাকা লাগে পড়ালেখা করার ভালো, বা তোমার সার্কেলটা ভালো হওয়া লাগে, তোমার এইটা তুমি একটা মোটিভেশন পাও, বা তুমি হয়তো বা ভালো এনভায়রনমেন্ট থাকা লাগে, ভালো টিচার, এটাও একটা হইতে পারে মোটিভেশন, বা নিজের মোটিভেশন থাকা লাগে। তো অনেকগুলো জিনিসের উপর তোমার পড়ালেখার আলটিমেট আউটপুটটা, স্ট্র্যাটেজিও একটা ব্যাপার, সবকিছুর উপর তোমার আলটিমেট আউটপুটটা কিন্তু নির্ভর করে। মানে তুমি যে আসলে ভালো রেজাল্ট করবা এটা কিন্তু তোমার অনেকগুলো ঘটনার উপর নির্ভরশীল, ঠিক আছে না। শুধুমাত্র পড়লেই তুমি ভালো রেজাল্ট করবা এই গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না, অনেকগুলো জিনিসের উপর কিন্তু এটা নির্ভরশীল। তো এরকম আর কি, যে ঘটনাগুলো যখন এভাবে একটার সাথে একটা ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন সেগুলোকে আমরা বলি অধীন বা নির্ভরশীল ঘটনা। ওকে, আশা করি এটাও বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস মিস করছি, তোমাদেরকে একটু সম্ভাবনার বেসিক একটা জিনিস বলি। আচ্ছা ধরো আরেকটা জিনিস পড়াই, তারপর বলতেছি। সম্ভাবনার পূরক সূত্রটা দেখি, এটা একটু পড়াই। সম্ভাবনার পূরক সূত্র, এটা কিছু কিছু ম্যাথ সলভিং আমাদের হেল্প করবে। ডিটেলসে ম্যাথটা না করে আমরা শর্টকাটে করতে পারবো এটার সাথে। কমপ্লিমেন্টারি থিওরেম অফ প্রবাবিলিটি। আচ্ছা ধরো এ যদি কোনো একটা ঘটনা হয়, তাহলে এ এর একটা প্রবাবিলিটি থাকবে, তাহলে এ এটা হচ্ছে এ হওয়ার প্রবাবিলিটি, তার হওয়ার প্রবাবিলিটি। তাহলে পি অফ এ মানে হচ্ছে এ উঠার প্রবাবিলিটি বা এ হওয়ার প্রবাবিলিটি। এখন তুমি যদি এর উপরে এভাবে ছোট উপরে সি লেখো বা এ প্রাইম লেখো, এর উপরে এভাবে একটা প্রাইম দাও, হ্যাঁ, বা এর উপরে কোন বার দাও, এদের মিনিংটা হচ্ছে এটা বুঝায় তোমার পূরক, এ ঘটনার পূরক ঘটনা। তাহলে এ দিয়ে যদি বুঝাই এ হওয়ার সম্ভাবনা, এ প্রাইম বা এ সি দিয়ে বুঝায় এ না হওয়ার সম্ভাবনা, এ না হওয়ার সম্ভাবনা। তাহলে পি অফ এ দিয়ে যদি বুঝায় এ হওয়ার সম্ভাবনা, পি অফ এ সি দিয়ে বুঝায় এ না হওয়ার সম্ভাবনা, তাহলে পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম ইজ ইকুয়াল টু বা এ সি ইজ ইকুয়াল টু অলওয়েজ হয় 1। এটাই হচ্ছে সম্ভাবনার পূরক সূত্র। এবং এটা তোমরা যদি একটু চিন্তা করো তোমাদের রিয়েল লাইফের সাথে যদি মিলাও, এটা খুবই রিলেভেন্ট একটা ফর্মুলা, এটা বাস্তব যে বোঝাই যায়। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 60%, 60% মানে কি 60 কে 100 দিয়ে ভাগ করো, মানে 0.6। তার মানে আমি যদি বলে দিচ্ছি আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 60%, আমার কিন্তু আর কষ্ট করে বের করার দরকার নেই আগামীকাল বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। আমি জানি যে আগামীকাল বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, অবশিষ্ট সম্ভাবনা থাকতেছে হচ্ছে 40%। আগামীকাল বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে 40% বা 40 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 0.4। তাহলে 0.6 আর 0.4 যোগ করো তুমি পাবা হচ্ছে 1। তার মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনার সামেশন ইজ ইকুয়াল টু হচ্ছে 1 হয়। এটাকে বলা হয় সম্ভাবনার পূরক সূত্র। কোনো কিছু হওয়ার সম্ভাবনা এবং কোনো কিছু না হওয়ার সম্ভাবনা সামেশন ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় সম্ভাবনার পূরক সূত্র। যেমন ধরো কোনো একটা তোমাকে একটা জিনিস বললো যে জোর না হওয়ার, মনে করো একটা সংখ্যার সেট দিল, 10টা সংখ্যা দিয়ে বললো এখান থেকে একটা সংখ্যা আমি তুলতে চাচ্ছি, সংখ্যাটা যদি তুলি তাহলে সেই সংখ্যাটা জোর না হওয়ার সম্ভাবনা কত, জোর না উঠার সম্ভাবনা কত।
কারণ তুমি সামহাও ধরো এমন হচ্ছে যে তুমি জোর না ওঠার সম্ভাবনা বের করতে পারতেছো না, কিন্তু তুমি জোর উঠার সম্ভাবনা বের করতে পারতেছো। তাহলে তুমি যেটা করবা, তুমি জোর উঠার সম্ভাবনাটা বের করো, সেটাকে তুমি 1 থেকে বিয়োগ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবা জোর না ওঠার সম্ভাবনা। তাহলে এভাবে কিন্তু আমরা সম্ভাবনা পুরো সূত্রটাকে কিন্তু বিভিন্ন কন্ডিশনে কিন্তু বিভিন্ন কেসে ইউজ করতে পারি। ওকে, তো আশা করি তোমরা সম্ভাবনা পুরো বুঝতে পারছো। আর শর্তাধীন সম্ভাবনা রিলেটেড সিম্পল একটা আইডিয়া দিব, এটা ডিটেলস আলোচনা হয়তো নেক্সট ক্লাসে করবো। শর্তাধীন সম্ভাবনা তোমাদের সাথে আসলে খুব বেশি থিওরিটিক্যাল আলোচনা এখানে করা উচিত হবে না, যেহেতু চ্যাপ্টারটা নাই আর এখান থেকে থিওরিটিক্যাল কোনো কিছু আসে না। কিভাবে ফর্মুলা গুলো আসলে আমি অনেক ডিপ ডেরিভেশনে যাচ্ছি না, ঠিক আছে, জাস্ট ফর্মুলা গুলো দেখাচ্ছি। ফর্মুলা কিভাবে আসলো এটারও নিশ্চয়ই একটা ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, এখন শর্তাধীন সম্ভাবনা ব্যাপারটা বুঝো। দুইটা ঘটনা, ধরো এ আর বি দুইটা ঘটনা, এ এবং প্রথম কথা হচ্ছে এ আর বি, নাম্বার 1 কথা হচ্ছে এ এবং বি একজনের উপরে একজন ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, নির্ভর ঘটনা। বুঝলাম। 2 হচ্ছে আমি তোমাকে এ এর সম্ভাবনা বের করতে বলছি, ভালো কথা, কিন্তু আমি আবার একটা কাহিনী যেটা করলাম, আমি বললাম বি অলরেডি ঘটে গেছে, বি ঘটনাটা ঘটে গেছে, বি ঘটনাটা ঘটে গেলে এ এর সম্ভাবনা কত। আবার একটু যাই শর্তাধীন সম্ভাবনা ব্যাপারটা বোঝার জন্য, আবার ওই যে বক্সের ব্যাপারটাতে যাই একটু সহজে বোঝার জন্য। একটা রেড বল, একটা হোয়াইট বল, তোমাকে যদি প্রশ্ন করা হয় একটা হোয়াইট বলের সম্ভাবনা কত, তুমি ইজিলি কিন্তু বলতে পারতো হাফ। এখন যদি আমি তোমাকে বলি যে রেড বলটাকে বের করে ফেলছি, রেড বলটাকে বাইরে বের করে ফেললাম, এখন হোয়াইট বলের সম্ভাবনা কত, তাহলে এখন কিন্তু সম্ভাবনাটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে কিনা এই ব্যাপারটাকে হচ্ছে আমরা শর্তাধীন সম্ভাবনার আন্ডারে শিখি বা এর আন্ডারে আমরা আলোচনা করি, যে কোনো একটা ঘটনা যদি হয়ে যায় তখন অপর ঘটনার সম্ভাবনা কত থাকে। ধরো এখানে এ রেড বল ছিল ধরো 3টা, একটা রেড বল যদি আমি বের করে ফেলি এখন হোয়াইট বলের সম্ভাবনা কত, সম্ভাবনা অবশ্যই হাফ থাকবে না, হাফ থেকে বাড়বে, কিন্তু ঠিক কতটুক বাড়বে এই ব্যাপারটা বের করার জন্য আমাদের শর্তাধীন সম্ভাবনার ফর্মুলা গুলা দরকার হয়, শর্তাধীন সম্ভাবনার কনসেপ্টটাকে আমাদের দরকার হয় ম্যাথটা করার জন্য। ওকে, তার মানে একটা ঘটনা ঘটে গেছে, তারপরে বলতেছি ঠিক আছে এটা ঘটে গেছে, এবার তুমি বলো এটা হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। আচ্ছা, এখন এটার ফর্মুলাটা আমি তোমাদের বলি। এটাকে ধরো এভাবে লেখা হয়, পি অফ ফর্মুলাটা লিখতেছি, এই ফর্মুলার ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাসে, আজকে জাস্ট ফর্মুলাটা একটু আইডিয়া দিয়ে রাখতেছি। আচ্ছা, এটাকে পড়া হয় এভাবে, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, গিভেন বি মানে হচ্ছে বি এর প্রবাবিলিটি অলরেডি গিভেন, বি এর প্রবাবিলিটি সামথিং হলে, কোনো একটা জিনিস দেওয়া আছে, বি এর প্রবাবিলিটি অমুক তমুক কিছু একটা হলে, এবার তুমি এ এর প্রবাবিলিটি বের করো। এখানে এ বি এর প্রবাবিলিটিটা ওরাই তোমাকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছে এবার তাহলে তুমি এ এর প্রবাবিলিটি বের করো। এটাই হচ্ছে শর্তাধীন, মানে একজনের শর্তটা, একজনের প্রবাবিলিটি দেওয়া আছে, তার শর্তের সাহায্যে তুমি আরেকজনেরটা বের করবে। করা হয় কিভাবে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এইভাবে হচ্ছে জিনিসটাকে লেখা হয়, প্রবাবিলিটি অফ এ গিভেন বি। যখন তুমি ফর্মুলাটা লিখবা রাইট হ্যান্ড সাইডে তুমি কি করবা, যে দুইজনের মধ্যে শর্ত নিয়ে কথা বলা হচ্ছে তাদের দুইজনের ইন্টারসেকশনের প্রবাবিলিটি লিখবা। এখন কার প্রবাবিলিটি গিভেন, বি এর প্রবাবিলিটি গিভেন, যে লাস্টে লেখা হয় সেটা হচ্ছে বি, মানে গিভেন প্রবাবিলিটি হচ্ছে লাস্টে লেখা হয়, তাহলে বি এর প্রবাবিলিটি দিয়ে তুমি ভাগ করবা, তখন তুমি এ এর প্রবাবিলিটি পাবা। কিন্তু এ এর প্রবাবিলিটি পাবা, বাট এটা হচ্ছে এ এর ওই প্রবাবিলিটি যেটা হচ্ছে বি গিভেন থাকার পরে এর যে প্রবাবিলিটি, সেটা বি গিভেন হওয়ার পরে এর যে প্রবাবিলিটি সেটা হচ্ছে পি অফ এ গিভেন বি থেকে আমরা বের করতে পারি। প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু এ আর বি এর ইন্টারসেকশনের প্রবাবিলিটি বের করতে হবে এবং বি এর প্রবাবিলিটি যেটা গিভেন সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। তাহলে এখন বলো দেখি, প্রবাবিলিটি অফ বি গিভেন সি ইজ ইকুয়াল টু কি হবে ফর্মুলাটা, ফর্মুলাটা কিভাবে লিখবো, নিচে কাকে লিখবো, প্রবাবিলিটি অফ কত লিখবো আর উপরে প্রবাবিলিটি অফ কত লিখবো বলো।
ভাইয়া probability of B intersect C divided by probability of C. প্রবাবিলিটি অফ সি। আচ্ছা তোমরা সবাই যেহেতু রেসপন্স করতেছো না, তোমরা কি আসলে বুঝতেছো না টপিক গুলো? একটু বুঝলে একটু রেসপন্স করো। আচ্ছা, প্রবাবিলিটি অফ বি গিভেন সি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ বি আর সি ইন্টারসেকশনের প্রবাবিলিটি এবং সি এর প্রবাবিলিটি আমরা ভাগ দিই শেষ। তাহলে এটা হচ্ছে শর্তাদি সম্ভাবনার ফর্মুলা। বেস থিওরেমটা পরের দিন দেখাবো, এখন দেখানোর দরকার নেই। আর মোটামুটি এটা জানলেই চলবে। আরো যেসব জিনিসগুলো বলছি আগে ওগুলো একটু মাথায় রেখে। আচ্ছা, শেষ তাহলে। এবার ধরো মোটামুটি আমাদের ফর্মুলা অনেকটাই মনে হয় শেষ, আর বেস থিওরেম বাকি আছে। হ্যাঁ, ফর্মুলা অলমোস্ট আমাদের শেখা শেষ, বাট এই যে যেমন এখন আমাকে আরেকটা জিনিস শিখাইতে হবে, যারা তাসের ব্যাপারটা জানো না তাদের জন্য একটু তাসের ব্যাপারটা একটু এক্সপ্লেন করতে হবে। তাস বিষয়ে কিছু কথাবার্তা বলতে হবে, না বললে তাসের প্রবলেম গুলা অ্যাডমিশনে দিয়ে দেয়, ওগুলা পারা যাবে না। আচ্ছা, দেখি কেউ কি জানো কিনা যে তাসের মধ্যে কার্ড থাকে কয়টা? এটাও জানো না? তাসের মধ্যে কার্ড থাকে হচ্ছে তোমার 52টা। 52টার মধ্যে লাল কার্ড থাকে হচ্ছে তোমার 26টা, আর হচ্ছে কালো থাকে হচ্ছে গিয়ে 26টা। ঠিক আছে, আর 4 ধরনের কার্ড থাকে। 4 ধরনের কার্ডের ব্যাপারটা বলি। এটা তোমরা যারা খেলছো তারা তো জান বুঝবাই। ডায়মন্ড আকৃতির কার্ড থাকে, হার্ট, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাবস থাকে, এগুলা বাংলা নামটাও বলি। ডায়মন্ডে বাংলা বলা হয় রুইতন, রুইতন। আর হচ্ছে হার্টস, এটাকে বলা হয় হরতন। ক্লাবস, এরপর হচ্ছে তোমার স্পেস কে বলা হয় ইস্কাপন। এই 4 ধরনের কার্ড থাকে। 52টা কার্ডের মধ্যে প্রত্যেকটা কার্ড থাকে 13টা করে, প্রত্যেকটা কার্ড থেকে 13টা করে। ঠিক আছে। আচ্ছা, এবার এই 13টার ভিতরে আবার আরো কিছু ডিভাইডেশন আছে, ভাগ আছে, সেটা বলি। এই 13টা কার্ডের মধ্যে একটার ক্ষেত্রে দেখে বাকিগুলোর ক্ষেত্রে সেম। ধরো ক্লাবসের কথা যদি বলি, এটার ভিতরে টোটাল 13টা কিভাবে থাকবে? নাম্বার দেওয়া থাকে 2 থেকে 10, 2 থেকে 10 এরকম। মানে এই ক্লাবসের চিহ্নর সাথে 2, 3, 4, 5 এভাবে বিভিন্ন নাম্বার লেখা থাকে। হ্যাঁ, এরকম 2 থেকে 10 পর্যন্ত কার্ড থাকে। একটা কার্ডের মধ্যে যে লেখা থাকে, যে যে দিয়ে হচ্ছে জ্যাক বুঝায়, জ্যাকের একটা কার্ড থাকে, কুইনের একটা কার্ড থাকে, আর কিং এর একটা কার্ড থাকে। আরেকটা কার্ড থাকে, এটাকে বলা হয় টেক্কা বলে। ঠিক আছে, টেক্কা বা এস, টেক্কা বা এস বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো তো 13টা হয়েছে কিনা। 2 থেকে 10, এখানে আছে তোমার 9টা কার্ড, 10, 11, 12, 13। দেখো এখানে টোটাল 9টা কার্ড আছে, একটা জ্যাক, একটা কুইন, একটা কিং, আর একটা হচ্ছে টেক্কা বা এস। এই হচ্ছে টোটাল 13টা কার্ড। জাস্ট তোমাদের এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখো, কারণ এয়া যেটা হবে তোমাকে ডিরেক্ট বলবে কি 52টা কার্ডের মধ্যে একটা টেক্কা তুলছে, একটা টেক্কা তোলার সম্ভাবনা কত। তাহলে তোমাকে আগে জানতে হবে যে টেক্কা আছে টোটাল কয়টা, টেক্কা কয়টা আছে, আর তোমার তাহলে অনুকূল সম্ভাবনা আর মোট সম্ভাবনা জানা লাগবে। তাহলে তোমার তো 52টা তুমি বুঝলা, আর এখানে তোমার টেক্কা কয়টা আছে এটা কিন্তু জানা লাগবে, তখন নাহলে তুমি কিন্তু প্রবলেমটা করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা তাস না খেললেও এই ব্যাপারগুলো বুঝতে পারছো যে টোটাল কয়টা। 52টা কার্ডের মধ্যে লাল 26টা, কালো 26টা থাকে, আর ডায়মন্ড, হার্টস, ক্লাব, স্পেডস এগুলা হচ্ছে 13টা করে থাকে। এর মধ্যে নাম্বার দেওয়া থাকে, নাম্বারওয়ালা কার্ড থাকে এরকম 9টা, 2 থেকে 10 এরকম নাম্বার দেওয়া থাকে, এক বলতে কোনো নাম্বার নাই। আর জ্যাক, কুইন, কিং, টেক্কা বা এস এরকম 4টা কার্ড। এভাবে হচ্ছে প্রত্যেকটার ভিতরে সেম এরকম 2 থেকে 10, আর হচ্ছে জ্যাক, কুইন, কিং, টেক্কা, এভাবে 13টা করে হচ্ছে 52টা কার্ড। ওকে, তাহলে আমাদের থিওরির আলোচনা ধরো এখানেই শেষ। এবার চলো প্রবলেম সলভিং এ যাই। তো দেখি কি কি টাইপের প্রবলেম আসে। আমি টাইপ ওয়াইজ প্রবলেম গুলো করাবো, যেহেতু বোর্ড পরীক্ষা নাই অনেক বেশি প্রবলেম করাবো না বোর্ডে, প্রত্যেকটা টাইপের 2-3টা করে করাবো যাতে একটু আইডিয়া হয়ে যায়, এবং ভার্সিটি অ্যাডমিশনের আগে যাতে তোমরা এই রিলেটেড কিছু এমসিকিউ ভার্সিটিতে আসে এমসিকিউ সলভ করলে তোমাদের জিনিসটা জানে কভার হয়। ঠিক আছে, ধরো প্রথম টাইপটা আমি ধরো T1, আমি বর্জনশীল অবর্জনশীল ঘটনা রিলেটেড কয়েকটা প্রবলেম করি।
এই রিলেটেড কিছু প্রবলেম করি, চলো। বর্জনশীল অবশ্যই স্বাধীন, হ্যাঁ এগুলো কনসেপ্টটা তোমাদেরকে দেওয়া হয়েছে, চলো করি। ধরো প্রথম প্রবলেম আমি কোশ্চেনটা বলতেছি, একটা ঘটনা পি অফ এ তার সম্ভাবনা হচ্ছে 1/3 দেওয়া আছে, পি অফ বি তার সম্ভাবনা দেওয়া আছে 3/4, এটাও দিবেন। পরে বলা হইতেছে যে যে ঘটনাদ্বয় স্বাধীন ও অবর্জনশীল হলে দুইটা জিনিস বের করতে বলছে। একটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, আর একটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে বের করতে হবে, ঘটনাদ্বয় যদি স্বাধীন এবং অবর্জনশীল হয়। আচ্ছা দেখো তোমার কাছে পি অফ এ গিভেন, পি অফ বি ও গিভেন, বলে দিছে ঘটনাটা স্বাধীন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে মাথা রাখতে হবে এটা কি স্বাধীন কিনা, স্বাধীন কিন্তু, ঠিক আছে। আর অবর্জনশীল, অবর্জনশীল কথার মানেই হচ্ছে এটার পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট হবে না, কিছু একটা থাকবে। হ্যাঁ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল ফাঁকা সেট হবে না, তার মানে এটার মধ্যে কিছু একটা ভ্যালু হবে, অবর্জনশীল দিয়ে এটা বুঝলাম। সেটা কত হবে সেটা বের করতে হলে তোমার আবার এই কনসেপ্টে সাহায্য লাগবে, এটা স্বাধীন, এটাও কিন্তু বলে দিছে। তাহলে দেখি এখন কে বলতে পারবা যে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারবো এখানে? probability of A into probability of B. এক্স্যাক্টলি, যেহেতু স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। তার মানে এখানে হয়ে যাবে 1/3 ইনটু 3/4, 3/4 প্রবাবিলিটি অফ বি টা হচ্ছে 3/4, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 1/4। দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমি পেয়ে গেছি। এখন তোমরা সেট থিওরির ইনক্লুশন এক্সক্লুশন বলতে একটা ফর্মুলা ছিল, হ্যাঁ প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, সেটা তোমরা দুইটা কেসের জন্য পরিণত মনে পড়ছো বা তিনটার জন্য মনে পড়ছো। সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি লেখা যায় জানো? এটা লেখা যায় প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এইটা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন ফর্মুলা থেকে আমরা জানি, সেট থিওরির ইনক্লুশন এক্সক্লুশন ফর্মুলা থেকে আমরা জানি, 9-10 দেখে থাকার কথা। এ ইউনিয়ন বি যেগুলো লেখা যায় এ প্লাস নাম্বার অফ এ, এভাবে যেমন লেখা যায় প্রবাবিলিটির ক্ষেত্রে এভাবে লেখা যায়, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সো এখন আমার এ ইউনিয়ন বি বের করাটাও ইজি, কারণ আমি হচ্ছে প্রবাবিলিটি অফ এ তো কোশ্চেনে গিভেন ছিল, প্রবাবিলিটি অফ বি ও কোশ্চেনে গিভেন ছিল, আর এ ইন্টারসেকশন বি যেহেতু স্বাধীন ঘটনা বলা হয়েছিল আমি এ ইন্টারসেকশন বি 1/4 বের করছি। তার মানে অ্যান্সারটা হবে তোমার 1/3 যোগ 3/4 মাইনাস 1/4। এখান থেকে ক্যালকুলেট করলে তুমি যা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন এখন তোমাদের একটা প্রবলেম দিই, একটু ট্রিকি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেক সময় আসে। এখানে তোমাকে বলা থাকবে না স্বাধীন নাকি অবর্জনশীল, বাট তোমরা বুঝতে হবে, তোমাদের আসলে কনসেপ্ট থেকে তোমাদের বুঝতে হবে যে ঘটনাগুলো স্বাধীন কিনা মানে নাকি স্বাধীন না। প্রবলেমটা কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে অনেক সময়, ঠিক আছে? তো একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়বা, বর্জনশীল অবর্জনশীল এই ঘটনার কনসেপ্ট থেকে এটা করা যায়। নাম লিখতেছে, কি নাম লিখবে এখান থেকে তোমাদের নাম লিখবে। স্টেটমেন্ট কিন্তু শেষ, প্রশ্ন দুটো বলতেছি ভালোভাবে খেয়াল করবা। সম্ভাবনা চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে যদি তোমার বুয়েটে যদি 10 মার্কসে কোনো কিছু আসে তাহলে সবাই অ্যান্সার করে দিয়ে আসবে, বাট কেউ 10 মার্ক পাবে কেউ পাবে না, কারণ সম্ভাবনার ক্ষেত্রে মানুষ কনফিডেন্টলি ভুল করে, মানুষ কনফিডেন্সের সাথে দাগায় মানে
পুরো জিনিসটা অ্যান্সার করে দিয়ে আসে, হ্যাঁ আমি সম্ভাবনা অত বের করছি। এবার পরীক্ষার হলতে বাইর হওয়ার পরে দেখবে এক একজনের সাথে এক একজনের সম্ভাবনা মিলে না। ঠিক আছে, আচ্ছা সো প্রবলেমের কোশ্চেনের স্টেটমেন্ট শেষ। আমি তোমাদেরকে সলিউশনে একটু হেল্প করি। আমি ধরলাম এ হচ্ছে একটা ঘটনা, আদিবের সলভ করার সম্ভাবনা পি অফ এ। ঠিক আছে, আদিবের সলভ করার সম্ভাবনা। আর পি অফ বি দিয়ে আমি ধরলাম বি দিয়ে হচ্ছে আমি সাদিবের সলভ করার সম্ভাবনা, তো এটা হচ্ছে সলভ করার সম্ভাবনা। তাদের সম্ভাবনা কিন্তু গিভেন। পি অফ এ বলতেছে যে 1/3, পি অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4। এখন বলো তারা একত্রে চেষ্টা করলে অঙ্কটি সমাধানের সম্ভাবনা কত? তোমাদের কারো মানে কোনো ধরনের এই প্রবলেমটা নিয়ে কি অ্যাপ্রোচ হতে পারে, কি মনে হয় এটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা প্রথমে একটা কাজ করি, একটা প্রশ্ন জিজ্ঞেস করি। খাদেজা বলতে পারবা এই দুইটা ঘটনা স্বাধীন কি স্বাধীন না? আদিবের প্রবলেমটা সলভ করার সম্ভাবনা আর সাদিবের প্রবলেমটা সলভ করার সম্ভাবনা, এই দুইটা ঘটনা কি স্বাধীন নাকি স্বাধীন না? স্বাধীন। স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা, ভেরি গুড। আচ্ছা এখন প্রশ্নে বলছে কি তারা একত্রে চেষ্টা করলো, আমি তাদেরকে একসাথে যাচ্ছে, একত্রে যদি চেষ্টা করে তাহলে এই প্রবলেমটা সলভ করার সম্ভাবনা কত হবে? একত্রে মানে কি, এ বলতে হচ্ছে আদিবের সলভ করার সম্ভাবনা, বি বলতে হচ্ছে সাদিবের সলভ করার সম্ভাবনা, তাহলে তারা একত্রে সলভ করার সম্ভাবনা কি হবে? এ ইউনিয়ন বি হবে। এক্স্যাক্টলি, তাহলে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি হবে, সরি ইউনিয়ন বললাম বলে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে। আবার এখানে কিন্তু বলা নাই যে ঘটনা দুটো স্বাধীন, কিন্তু তোমরা বুঝতেই পারতেছো আদিবের মতো অঙ্ক করতেছে, সাদিদের মতো অঙ্ক করতেছে, এখানে একজনের অঙ্ক পারার সাথে আরেকজনের অঙ্ক না পারার কোনো সম্ভাবনা নাই। ঘটনা দুটো টোটালি স্বাধীন, ও পারতে পারে, দুইজন একসাথে পারতে পারে, দুইজনে কেউই না পারতে পারে, আবার একজন পারতে পারে একজন না পারতে পারে, মানে একজনের সাথে আরেকজনের সম্ভাবনা কিন্তু কোনো নেই, তাহলে স্বাধীন ঘটনা। কিন্তু আমরা কিন্তু প্রথম দিকে যে বেসিক কথাবার্তাগুলো বলতাম এগুলো কিন্তু যারা বুঝতে পারে তাদের জন্য কিন্তু এখন জিনিসগুলো আস্তে আস্তে যত কঠিন লেভেল, আমি লেভেল ডিফিকাল্টি লেভেল যতই বাড়াই কিন্তু বের করতে পারবো। তাহলে যে একত্রে যদি চেষ্টা করে তাহলে তাদের ইন্টারসেকশনের সম্ভাবনা বের করলে বেসিক্যালি হয়ে যাবে। সেট থিওরি থেকে তো তাই বলে, সেট থিওরি তো তাই বলে যে তাদের একত্রে সম্ভাবনাটা হবে, তাদের ইন্টারসেকশনটা বের করলেই চলবে। আবার যেহেতু স্বাধীন গণনা, তাহলে আমি বেসিক্যালি পি অফ এ ইন্টু পি অফ বি তাদের দুইজনের সম্ভাবনা আলাদাভাবে গুণ করে দিলেই তাদের একত্রে সলভ করার সম্ভাবনা পেয়ে যাবো। তাহলে 1/3 ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/12, যেহেতু স্বাধীন গণনা তাহলে তাদের একত্রে সলভ করার সম্ভাবনা কিন্তু বের করে ফেললাম। দেখো এক লাইনে একটা প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু যদি কনসেপ্টটা ধরতে না পারো বসে থাকতে হবে, পারবে না। তারপরে বলতে যে কোনো একজনের সমাধান করার সম্ভাবনা। আচ্ছা বলতো এইটা আসলে কোন জিনিসটাকে ইন্ডিকেট করতেছে? যে কোনো একজন হইলেই চলবে, এটা আসলে সেটের ভিতরে কোন জিনিসটা এই ব্যাপারটাকে নির্দেশ করে? মানে যে কোনো একজন, মানে আবিদ ইউনিয়ন না? অথবা সাদিব ইউনিয়নকে নির্দেশ করে। এক্স্যাক্টলি, আবিদ অথবা সাদিব। আমরা ইউনিয়ন দিয়ে অথবা বুঝি আর ইন্টারসেকশন দিয়ে এবং বুঝি। মানে এবং বলতে মানে কি, আমি চাচ্ছি আদিব এবং সাদিব একত্রে চাচ্ছি, এই জন্য আমি ইন্টারসেকশনটা বের করলাম। এবার আমি বলছি কি তাদের যে কোনো একজনের সমাধান করা সম্ভবত, মানে তোমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু পড়তে পারতে হবে, ল্যাঙ্গুয়েজটা পড়ে এটাকে ম্যাথমেটিক্যালি জিনিসটাকে তারপর আবার করার চেষ্টা করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ পড়তে পারাটাই ইম্পর্টেন্ট। এখানে বলতো যে কোনো একজন করলে হবে, তার মানে আদিব অথবা সাদিব যে কোনো একজন সলভ করলেই কিন্তু জিনিসটা হয়ে কাজ করবে। তোমরা আইসিটির মধ্যে মনে হয় জিনিসটা পড়ছো, অর গেট। হ্যাঁ, যে কোনো একটাও যদি কাজ করে তাহলে কিন্তু জিনিসটা কাজ করে, টোটাল ইয়াটা কাজ করে। যেখানে একটাও যদি না কাজ করে দুইটাই কাজ করা লাগে কি এন্ড গেটের মতো, তাই না? এরকম মনে আইসিটির মতো ছিল তোমাদের। তার মানে এখন বুঝতেছো যে এখানে বলছে কি যে কোনো একজনের সমাধান করা সম্ভব না, তার মানে আমি পি অফ এ ইউনিয়ন বি নিলেই চলবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হবে পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সবগুলোর ভ্যালু তুমি জানো, পি অফ এ ইজ ইকুয়াল টু 1/3, পি অফ বি ইজ ইকুয়াল টু
1/4 পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল 1/12 সবগুলো ভ্যালু এখানে ইনপুট দাও 1/3 1/4 আর হচ্ছে বিয়োগ করবা 1/12 শেষ বিয়োগ 1/12 এখানে তুমি সলিউশন পেয়ে যাবে। তাহলে অবর্ধনশীল বর্ধনশীল ঘটনা সম্পর্কে দুইটা প্রবলেম করলাম, আরো অনেক প্রবলেম এখান থেকে বের করা সম্ভব, সবগুলো প্যারালাল প্রবলেম, সবগুলো কাছাকাছি একই টাইপের প্রবলেম বের করা সম্ভব। কনসেপ্ট যদি ঠিক থাকে, কনসেপ্টের মধ্যে যদি কোনো অস্বচ্ছতা না থাকে, তাহলে তুমি যে কোনো প্রবলেম নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করলে সেটাকে একটা সলিউশন পর্যন্ত দিয়ে যেতে পারবে। এবং এটা কনসেপ্টটা ক্লিয়ার করার আরেকটা ওয়ে হতে পারে তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে তোমার বই থেকে, ঠিক আছে? অথবা ভর্তি পরীক্ষার এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবা, রিটেন গুলো সলভ করার চেষ্টা করবে। আচ্ছা, এবার চলো টাইপ 2 নিয়ে কথা বলি। টাইপ 2 এটা হচ্ছে সম্ভাবনার পূরক সূত্র। এটা খুবই সহজ একটা টাইপ। দুটা প্রবলেম দেখাই এখান থেকে। আচ্ছা, একটা এক্সাম্পল ধরো, আচ্ছা আগের অঙ্কটাকে আমি এইভাবে দেই, দেখি আগের প্রবলেমটাকেই আমি হচ্ছে গিয়ে এই পূরক সূত্র দিয়ে করার একটু চেষ্টা, পূরক সূত্রের এটা দেই দাও। অঙ্কটি সমাধান করতে না পারার সম্ভাবনা, বুঝতে পারছো তো ব্যাপারটা? সম্ভাবনা, তাহলে তোমরা কিভাবে চিন্তা করবে? দেখো আদিব আর সাদিদের সম্ভাবনা দেওয়া আছে, আদিব অঙ্কটা করতে পারার সম্ভাবনা দেওয়া আছে, সাদিদের অঙ্কটা করতে পারার সম্ভাবনা দেওয়া আছে। এমন বলতে তারা যদি একত্রে চেষ্টা করে তাহলে অঙ্কটি সমাধান করতে না পারার সম্ভাবনা বের করতে বলছে। তো এই ক্ষেত্রে তোমার আসলে পয়েন্ট অফ ইন্টারেস্টটা হওয়া উচিত যে তারা একত্রে প্রবলেমটি সলভ করার সম্ভাবনাটা কত সেটা বের করি, তারপর এক থেকে বিয়োগ দিয়ে দিব, তাহলে হচ্ছে তারা একত্রে সম্ভাবনা করতে না পারার সম্ভাবনা বের করাটা আমার জন্য ইজি হবে। কারণ তুমি যদি আলাদা আলাদা ভাবে করতে যাও সেই ক্ষেত্রে হচ্ছে তোমার জিনিসটা একটু টেডিয়াস হবে, মানে একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। তুমি যদি ডিরেক্ট একত্রে সমাধান করতে না পারার সম্ভাবনা বের করতে যাও তাহলে তোমার আদিব এই অঙ্কটা সমাধান করতে না পারার সম্ভাবনা বের করতে হবে, সাদিদের না পারার সম্ভাবনা বের করতে হবে, তারপরে তাদের দুইজনের না পারার সম্ভাবনা হচ্ছে কি তা গুণ করতে হবে, ঠিক আছে? ওইটা না করে আমরা একটা কাজ করতে পারি, আমরা পূরক সূত্র দিয়ে করতে পারি। সেটা হচ্ছে যে একটু আগে প্রবলেমটাই করছিলাম, পি অফ এ ইন্টারসেকশন বিটা বের করি। পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি, মানে হচ্ছে 1/3 ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু 1/12। আর তারা এই পি অফ এ ইন্টারসেকশন দিয়ে বুঝাচ্ছে, বি দিয়ে বুঝাচ্ছে যে তারা একত্রে সমাধান করতে পারার সম্ভাবনা। তারা যদি একত্রে সমাধান করতে পারার সম্ভাবনা 1/12 হয়, তাহলে একত্রে সমাধান করতে না পারার সম্ভাবনা কত হবে? সিম্পল, এইটার কি করব আমরা? তাহলে আমরা তাদের 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি করবো, তাই না? তার মানে হচ্ছে 1 মাইনাস 1/12 করবো, 11/12 আসবে সলিউশন। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে এই প্রবলেমটা। তাহলে এই ধরনের প্রবলেম যদি দেয় তোমাদের পূরক সূত্রটা ব্যবহার করতে তোমরা পারো, ঠিক আছে? একটা প্রবলেম অনেকভাবে করা যায়, পূরক সূত্র না ব্যবহার করে করতে পারবে, বাট তারপরেও এইভাবে যদি করি আমাদের আসলে একটু সহজ হবে জিনিসটা। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রবলেম করাই পূরক সূত্র থেকে। ধরো একজন প্রার্থী একটি শিল্প প্রতিষ্ঠানের 3টি পদে আবেদন করতে পারে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পদে প্রার্থীর সংখ্যা
যথাক্রমে হচ্ছে 3, 4 এবং 2। ওই প্রার্থীর কোনো পদে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? ওই প্রার্থীর প্রশ্নটা আশা করি পড়তে বুঝতেছ। কি বলছে যে একটা প্রার্থী অ্যাপ্লাই করছে, সো সে 3টি পদে আবেদন করতে পারে। যেখানে প্রথম যে পদের জন্য আবেদন করবে সেই পদে প্রার্থী আছে হচ্ছে কয়জন? 3 জন। দ্বিতীয় পদে প্রার্থী আছে হচ্ছে 4 জন, 4 জনের সাথে কম্পিট করতে হবে। তৃতীয় পদে প্রার্থী আছে হচ্ছে 2 জন, তাহলে 2 জনের সাথে কম্পিট করতে হবে। এখন বলছে যে কোনোটার মধ্যেই সে কোনো পদে চাকরি না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, একটা কাজ করি, প্রথম পদে চাকরি হওয়ার সম্ভাবনা বের করি, দ্বিতীয় পদে চাকরি হওয়ার সম্ভাবনা বের করি, তৃতীয় পদে চাকরি হওয়ার সম্ভাবনা বের করি। তারপর 3টা পদের আচ্ছা সেটা আগে করি, প্রথম পদে চাকরি হওয়ার সম্ভাবনা বের করি, দ্বিতীয় তৃতীয় এভাবে 3টা পদে চাকরি হওয়ার সম্ভাবনা বের করি। আমরা সম্ভাবনা মানে কি জানি? সম্ভাবনা মানে আমরা জানি যে কোনো একটা কিছু প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু হয় মোট কয়টা ঘটনা আছে, কয়টা সম্ভাব্য ঘটনা কি কি, আর অনুকূল যেই পদে করতে যাচ্ছে সেই পদে কয়জনকে নিবে। ঠিক আছে, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, এটা হচ্ছে যে কি প্রবাবিলিটির বেসিক কথা। তো চলো দেখি প্রথম পদের আমরা দেখি। প্রথম পদ এটার সম্ভাবনা কত আসে? পি অফ প্রথম পদ, দেখো পি অফ প্রথম পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত হবে? আমার হচ্ছে প্রথম পদে ক্যান্ডিডেট আছে হচ্ছে কি 3 জন, 3 জনের মধ্যে নিবে কয়জনকে? নিবে তো একজনকে। তাহলে মোট ঘটনা হচ্ছে 3টা, অনুকূল ঘটনা হচ্ছে একটা, কারণ নিবে তো একজনকে। তাহলে প্রথম পদে চাকরির সম্ভাবনা হচ্ছে 1/3। দ্বিতীয় পদে চাকরির সম্ভাবনা কত? আবেদন করতে পারবে টোটাল হচ্ছে 4 জন ক্যান্ডিডেট, যে কোনো একজনকে নিবে, তাহলে হচ্ছে 1/4। মোট গণনা 4 জন, অনুকূল গণনা 1 জন। তৃতীয় পদে, সেটাকে বি লিখছি, এটা দ্বিতীয় লিখি। তৃতীয় পদে আবেদন আসছে কয়জনের? 2 জনের, তাহলে তৃতীয় পদে হওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে গিয়ে হাফ, 1/2। আচ্ছা, এখানে পূরক বিধিটা ইউজ করতে চাচ্ছি। সেখানে যদি পূরক বিধি ইউজ করি, প্রথম দ্বিতীয় তৃতীয় পদে আবেদন সংখ্যা আছে, ঠিক আছে, তাহলে ওই প্রার্থী কোনো পদে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে ওই প্রার্থীর প্রথম পদে চাকরি পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে ওই প্রার্থীর দ্বিতীয় পদে চাকরি পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে তৃতীয় পদে চাকরি পাওয়ার সম্ভাবনা। আমি একটা কথা বলি, আমি এখানে যে মেথডে একটা প্রবলেম সলভ করব, এই মেথডের বাইরে অনেক ভাবে একটা প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, তোমাদের যেভাবে কমফোর্টেবল সেভাবে করবে। দেখো এইভাবে যদি করতে পারি যে প্রথম পদে চাকরি পাওয়ার সম্ভাবনা যদি 1/3 হয়, 1/3 হয়, তাহলে প্রথম পদে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? প্রাইম এগুলো কত হবে বলতো? 2/3। 1 থেকে টোটাল সম্ভাবনা থেকে আমরা পুরো বিধিতে জানি 1/3 বিয়োগ দিব, 3 - 1 = 2/3। আমি কেন করতেছি এটা একটু বড় বুঝবা। এবার হচ্ছে দ্বিতীয় পদে চাকরি না পাওয়ার সম্ভাবনা বের করতে যাচ্ছি, এটা কত হবে? 3/4। তৃতীয় পদে চাকরি না পাওয়ার সম্ভাবনা, এটা ইকুয়াল টু হাফই থাকবে। প্রশ্নে যেটা বলছিল ওই প্রার্থী কোনো পদেই চাকরি না হওয়ার সম্ভাবনা, মানে না প্রথম, না দ্বিতীয়, না তৃতীয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটায় না, এটা হচ্ছে দ্বিতীয়টায় না, এটা হচ্ছে তৃতীয়টায় না, এখন কোনোটাতেই না। তার মানে এই 3 জনের ইন্টারসেকশন চাইছে না, এই 3 জনের কিন্তু ইন্টারসেকশন চাইছে। ঠিক আছে, এই 3 জনের ইন্টারসেকশন চাইছে, কারণ এমন এক ওর কোনো পদেই চাকরি না হওয়ার সম্ভাবনা চাইছে। প্রথমটার সম্ভাবনা, দ্বিতীয়টার না হওয়ার সম্ভাবনা, তৃতীয়টার না হওয়ার সম্ভাবনা, তার 3টার মধ্যে কোনোটাতেই হইতে পারবে না, তাহলে প্রত্যেকটা ইন্টারসেকশন হবে। ঠিক আছে, পি অফ প্রথম প্রাইম ইন্টারসেকশন দ্বিতীয় প্রাইম ইন্টারসেকশন তৃতীয় প্রাইম, মানে কি প্রথম প্রাইম মানে হচ্ছে প্রথমটাতে না হওয়ার সম্ভাবনা, এটা মানে দ্বিতীয়টাতে না হওয়ার সম্ভাবনা, এটা মানে তৃতীয়টাতে না হওয়ার সম্ভাবনা। ইন্টারসেকশন দেওয়া মানে হচ্ছে 3টার একটা তো না হওয়ার সম্ভাবনা। তাহলে যেহেতু ঘটনাটা হচ্ছে স্বাধীন, যেহেতু স্বাধীন ঘটনা, তাহলে আমরা লিখতে পারবো
প্রত্যেকটা সম্ভাবনাকে গুণ করে দিব 2/3 3/4 হাফ এটাকে গুণ করে দিলাম গুণ করলে এখানে 2 2 কাটা 3 3 কাটা তাহলে হচ্ছে 1/4 থাকতেছে 1/4 হচ্ছে কি তোমার অ্যান্সার এই ম্যাথটা তুমি হয়তো অন্যভাবে করতে পারবা তুমি হয়তো সম্ভাবনাটা আগে বের করো চান্স হওয়ার সম্ভাবনা বের করো ওইখান থেকে তুমি না হওয়ার সম্ভাবনা যাইতে পারবা হয়তোবা এটা এক একজন এক একভাবে চাইলে জিনিসটা করতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট এইভাবে যদি তুমি করো বেশি ইজি হবে এইভাবে করলে বেশি ইজি হবে প্রবলেমটা আশা করি সম্ভাবনা পুরো সূত্র রিলেটেড কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এখানে লাস্টের যে প্রবলেমটা করাইলাম এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট যদি করায় দিলে যখন কেউ করায় দিবে না তখন তোমার কাছে মনে হবে খুবই সহজ প্রবলেমগুলো সহজই এবং অনেক বেশি দ্রুত সলভ হয়ে যায় তো তখন মনে হয় কি আর একদম ইজি জিনিস বাট নিজ থেকে করতে যাবা তখন দেখবা যে কি একটু ভুলভাল হয়ে যাইলেও যাইতে পারে তোমার যদি কনসেপ্টটা যদি একদম ব্ল্যাক এন্ড হোয়াইট না থাকে কনসেপ্টে যদি ঝামেলা করো তাহলে কিন্তু সমস্যা আছে তাহলে দেখবা যে কি তুমি একটু না একটু ভুল করতেছো প্রত্যেকটা প্রবলেম আচ্ছা চলো অন্য কোনো টাইপের যাই সহজ সহজ কিছু টাইপ আছে ওগুলোতে যাই সংখ্যা রিলেটেড যাই চলো সংখ্যা রিলেটেড প্রবলেম গুলো তোমরা ওগুলো তোমাদের জানাই আছে সংখ্যা সংক্রান্ত প্রবলেম গুলো একটু দেখি দশ থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো থেকে যে কোনো একটি ইচ্ছামতো বাছাই করলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত সংখ্যা রিলেটেড একটা প্রবলেম করব আইডিয়া আশা করি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো আগে লিখি চলো লেখার দরকার নাই যদিও বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার লিখি লেখার কি দরকার আছে 10 11 12 13 না লিখি পুরোটা এতগুলো লিখবো না 10 থেকে ধরো 30 পর্যন্ত এলো সংখ্যা তোমাকে কি বলছে যে কি বাছাই করলে একটা সংখ্যা নিতে হবে সেই সংখ্যাটা মৌলিক আচ্ছা প্রথমে চলো ধরো আমি একটা সেট নিলাম যে সেট দিয়ে আমি হচ্ছে মৌলিক সংখ্যার সেট নিচ্ছি 10 থেকে 30-এর মাঝখানে মৌলিক সংখ্যার সেটকে আমি এ বলতেছি 10 থেকে 30-এর মাঝখানে 5-এর গুণিতকের সেটকে আমি বি বলতেছি এইটা হচ্ছে আমার মোট ঘটনা হচ্ছে 10 থেকে 30 হচ্ছে মোট ঘটনা বা এস সেট আচ্ছা বলো দেখি এখানে এ সেটের মধ্যে এলিমেন্ট কারা থাকবে 10 থেকে 30-এর মাঝখানে মৌলিক কারা তাহলে এই মৌলিকদেরকে আমি এ সেটের এলিমেন্ট হিসেবে নিব এ সেটের মধ্যে আমি কাদেরকে রাখবো বলো দেখি মৌলিক কারা হবে এখানে 11 13 19 23 11 13 17 হয় হ্যাঁ 17 19 23 আর 29 ঠিক আছে দেখো এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক তার মানে আমি এ সেটের এলিমেন্ট পাচ্ছি 6টা আচ্ছা এখন বি সেটের এলিমেন্ট আসলে বি সেটের মধ্যে আমরা কাকে পাচ্ছি দেখো 5-এর গুণিতক 5 একে 5 5 দুগুণা 10 আর 10 পাচ্ছি 5 15 15 পাচ্ছি 4 5 20 20 পাচ্ছি 5 5 25 25 পাচ্ছি 5 6 30 30ও পাচ্ছি এরপরের এলিমেন্ট তো 10 থেকে 30-এর মধ্যে না 10 থেকে 30-এর মধ্যে হচ্ছে এই কয়টা সংখ্যা পাচ্ছি হচ্ছে বি সেটের মধ্যে যারা হচ্ছে 5-এর গুণিতক তাহলে 5টা এলিমেন্ট পাচ্ছি মানে এই প্রবলেমটা কিভাবে করব এখন অনেকভাবে করা যেতে পারে এটা সেট থিওরি দিয়ে করা যেতে পারে তুমি যদি ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো সেট থিওরি দিয়ে করতে চাও মৌলিক এমনি তো নর্মালি কাউন্ট করে ফেলা যেতে পারে সহজ প্রবলেম তো নর্মালি কাউন্ট করা যেতে পারে আচ্ছা আচ্ছা আগে একটা কাজ করি 10 থেকে 30-এর মাঝে আমার মোট ঘটনার মধ্যে আমার কয়টা এলিমেন্ট আছে বলতো এস সেটের এলিমেন্ট কয়টা এস সেটের এলিমেন্ট কয়টা 21টা 21
এস সেটের এলিমেন্ট হচ্ছে 21। আচ্ছা, কোশ্চেনে বলছে মৌলিক হইতে পারে, 5-এর গুণিতক হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমি সেট থিওরি দিয়ে যদি করি একটু বড় হবে, বাট সেট থিওরি দিয়ে আমি করতে পছন্দ করি। সেট থিওরি কনসেপ্ট দিয়ে যদি করি তাহলে আমি হচ্ছে পি অফ এ মানে হচ্ছে জিনিসটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত সেটাকে বের করি। মৌলিক হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে মোট ঘটনা আছে 21টা, 21টা ঘটনার মধ্যে মৌলিক আছে 6টা, তাহলে 6/21, এটা হচ্ছে পি অফ এ। এবার চলো পি অফ বি বের করি। পি অফ বি ইজ ইকুয়াল টু হবে কত, 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা হচ্ছে তার অনুকূল ঘটনা, আর মোট ঘটনা তো 21টা, তাহলে মোট অনুকূল ঘটনা ডিভাইড বাই মোট ঘটনা, তখন হচ্ছে 5/21। 6/21 কে কিন্তু তাহলে কাটাকাটি করে দেয় 3/7 মানে 7/2 লেখা যায়, কাটাকাটি করে 2/7 লেখা যায়। আচ্ছা, এখন একটা কাজ সেট থিওরি যদি করতে যাই তাহলে আমাদের হচ্ছে এদের ইন্টারসেকশনটাও লাগবে। বলতো এ ইন্টারসেকশন বি এর মধ্যে কারা থাকবে, এলিমেন্ট কারা, কমন এলিমেন্ট একটু দেখি। কমন এলিমেন্ট একটাও কি আছে না, একটা এলিমেন্টও কিন্তু নাই, একটা এলিমেন্টও নাই। তার মানে তারা কিন্তু তোমার বর্জনশীল ঘটনা হয়ে গেছে, ঠিক আছে, বর্জনশীল ঘটনা হয়ে গেছে। আচ্ছা, তাহলে একদম সহজ হয়ে গেল তাহলে আমাদের জন্য প্রবলেমটা। তার মানে এখন সুতরাং প্রশ্নে কি বলছে দেখো, মৌলিক অথবা, অথবা কিন্তু ইউনিয়নের জন্য ইউজ করি আমরা, ইউনিয়নের জন্য অথবা ইউজ করি, বলতে মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যেখানে এ ইন্টারসেকশন বি এর মান তো 0 হবে, কারণ এ ইন্টারসেকশন বি এর মানে ফাঁকা সেট, আর ফাঁকা সেটের প্রবাবিলিটি 0। প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি করব 2/7 যোগ 5/21, সবসময় তুমি পাবা হচ্ছে 11/21 পাবা। এটা আমরা সেট থিওরিতে চালিয়ে প্রবলেমটা এভাবে সলভ করতে পারি। সংখ্যা রিলেটেড একটা প্রবলেম ছিল এটা, ঠিক আছে। আচ্ছা, আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। আমি জাস্ট প্রত্যেকটা টাইপের একটা একটা করে দেখাচ্ছি তোমাদের একটু রিভিউ করার জন্য, জিনিসটা যাতে মনে পড়ে, আর তোমরা নিজেরাও তো বাসায় গিয়ে তো অবশ্যই করবাই। আচ্ছা, এবার আসো ছক্কা নিক্ষেপ আর কয়েন টস, এখান থেকে 2-1টা করি, এখান থেকে 2-1টা করবো, এরপর তাস থেকে করবো, শেষ, আজকের ক্লাস এখানেই শেষ, ঠিক আছে। আর আমি হয়তো বা 20-25 মিনিট সময় নেব। ওকে ওকে, চলো পরের টাইপে যাই। নেক্সট টাইপটা হচ্ছে তোমার ছক্কা, ছক্কা নিক্ষেপ আর হচ্ছে গিয়ে প্লাস কয়েন টস, কয়েন টস। তাহলে হচ্ছে এই হচ্ছে গিয়ে তাহলে এখন একটা প্রবলেম দেখি। তো ধরো একদম সহজ প্রবলেম দিয়ে শুরু করি। একটি ছক্কা নিক্ষেপে আমি যদি বলি জোর পাওয়ার সম্ভাবনা কত, 9-10 প্রবলেম গুলো এক লাইনে করবো। তারপর ধরো বললাম 4 অপেক্ষা বড়, 4 অপেক্ষা বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, এগুলো 2 লাইনে হয়ে যাবে। এখন একটা জিনিস দেখো, একটা ছক্কা নিক্ষেপের তোমার হচ্ছে মোট ঘটনা কত, 1 থেকে 6, 1 2 3 4 5 6। এখন জোর হওয়ার সম্ভাবনা মানে কি, জোর সংখ্যাগুলো থাকবে 2 4 6, ওইটার মধ্যে হচ্ছে 6টা ঘটনা, এটার মধ্যে হচ্ছে 3টা ঘটনা, তাহলে জোর হওয়ার সম্ভাবনা কত হবে, জোর হওয়ার অনুকূল ঘটনা হচ্ছে 3টা, মানে 3টা সংখ্যা জোর হইতে পারে, টোটাল আছে তো 6টা, 3/6 হাফ। এটা হচ্ছে প্রথমটা অ্যান্সার। 4 অপেক্ষা বড় মানে হচ্ছে 4 অপেক্ষা বড় আছে 5 আর 6, 5 আর 6 হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলে 4 অপেক্ষা বড় সংখ্যা হচ্ছে 5 আর 6, অনুকূল ঘটনা হচ্ছে 2টা, মোট তো 6টা, তাহলে হচ্ছে 1/3, কাটাকাটি করলে 1/3। এই টাইপের বেসিক কিছু আছে। এখন ধরো 2টা ছক্কা নিক্ষেপ থেকেও দিতে পারে, তো চলো 2টা ছক্কা নিক্ষেপের প্রবলেম দেখি। ধরো বললো 2টা ছক্কা নিক্ষেপ করলে, একটা ছক্কা নিক্ষেপের প্রবলেম কিন্তু 9-10 এর জন্য রিলেভেন্ট, বাট তোমাদের জন্য রিলেভেন্ট না, তো ফ্যামিলি দেখেন, তো তোমাদের জন্য আসবে না কোথাও। 2টি ছক্কা নিক্ষেপে
দুটি ছক্কা নিক্ষেপে উভয় বার মানে উভয় পিঠে একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা, একই সংখ্যা, এটা তোমাদের বোর্ড পরীক্ষা লেভেলের আসে আর কি মাঝে মাঝে। একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? আবার ধরো আর একটু হার্ড করি এটাকে, হার্ড করলে যদি বলি উভয় পিঠের যোগফল, উভয় পিঠের যোগফল 10 অপেক্ষা বৃহত্তর হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা একটা জিনিস দেখো, একটা ছক্কা নিক্ষেপ যদি তুমি করো, একটা ছক্কা নিক্ষেপ করলে তোমার অনুকূল ঘটনা থাকে কয়টা জানো? তোমরা আগে মনে হচ্ছে তোমরা প্রবাবিলিটি ট্রি একটা, প্রবাবিলিটি ট্রি একটা, তো ট্রি আসলে এখন আর দরকার নেই একা। বাট তোমাদের একটা জিনিস দেখো, একটা ছক্কা যদি তুমি নিক্ষেপ করো তোমার অনুকূল ঘটনা থাকে 6টা, সরি তোমার মোট ঘটনা থাকে 6টা। 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে, এই 6টা ঘটনা। বাট তুমি যদি 2টা ছক্কা নিক্ষেপ করো তো তুমি কি বলতে পারো তোমার মোট ঘটনা কয়টা হবে? কেউ বলতে পারবে এদিকে? দেখো আমরা হচ্ছে ভার্সিটিতে যখন আমাদের ফার্স্ট ইয়ারে যখন একটা কোর্স ছিল, স্ট্যাটিস্টিক্স সবাইকে পড়তে হয়, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, যারা সায়েন্সের যে কোনো সাবজেক্ট পড়ে, ইভেন বায়োলজিক্যাল সায়েন্স গুলো পড়ে, তাদেরও হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়া লাগে, ঠিক আছে? তো স্ট্যাটিস্টিক্স আমরা তখন হচ্ছে আমরা এভাবে করতাম, বক্স করে করতাম। তোমরা যে আমরা 9-10 যেভাবে করতাম আর কি, এই যে ট্রি করে, এই ট্রি করে করলে মানে জিনিসটা খাতার মধ্যে জায়গা হয় না। ট্রি করে করলে এক প্রথম ছক্কা 6টা করতে হইতো। আমি জানি না তোমরা ট্রি করে করছো কিনা, মানে আমি যখন এসএসসিতে ছিলাম আমাকে টিচাররা ট্রি করে শিখেছিল। 1 2 3 4 5 6, আবার এই একের জন্য আরো 6টা দ্বিতীয় ছক্কা, এভাবে কি তোমরা করছিলা 9-10 প্রবাবিলিটি ট্রি? জি ভাই এইভাবে করছি। এভাবে করছিল। এখন একটা জিনিস চিন্তা করো তো, 2টা ছক্কা নিক্ষেপে গণনাটা কিন্তু তোমার খাতার মধ্যে কিন্তু খুব ইয়া হয়ে যাবে, জিনিসটা অনেক কাইন্ড অফ অনেক জ্যাম প্যাকড অবস্থা। খাতার মধ্যে তুমি পুরো জিনিসটাকে আঁকা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে। 6টা করবো, আবার প্রত্যেকটার জন্য আবার 6টা করে থাকবে, কারণ সেকেন্ড দেখো, কারণ দেখো তুমি প্রথমবার ছক্কা নিক্ষেপ করতেছো, সেটা 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 4 5 6 যে কোনোটা উঠতে পারে। বাট দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করবা, প্রথমবার কি উঠছে সেটার উপর বেস করে আরো 6টা উঠতে পারে। প্রথমবার যদি 1 উঠে, ধরলাম প্রথমবার 1 উঠছে, তাহলে দ্বিতীয়বার কিন্তু আরো 6টার যে কোনো একটা উঠতে পারে। দ্বিতীয়বার 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে। তাহলে এখন প্রথমবার যদি 2 উঠে থাকে, তাহলে দ্বিতীয়বার আরো 6টা উঠতে পারে। তাহলে এবার প্রত্যেকটার জন্য 6টা 6টা করে থাকবে না? তাহলে এই জন্য ঝামেলা। আমি ট্রি আঁকতে পছন্দ করি না ওই জন্য। তো এখানে কিভাবে করি, এখানে আছে আমি এভাবে 6টা লিখি, আবার এখানে সারি বরাবর 6টা, কলাম বরাবর 6টা লিখে এইভাবে করি যে প্রথমবার এমন উঠতে পারে যে প্রথমবার 6টা, ধরো এই কলাম বরাবর যারা আছে তারা হলো দ্বিতীয়বার, আর এই রো বরাবর যারা আছে তারা হচ্ছে প্রথমবার, দ্বিতীয়বার আর এটা হচ্ছে প্রথমবার, এভাবে দেখাই। সো এমন উঠতে পারে যে প্রথমবার 1 উঠছে ছক্কা নিক্ষেপে, আর দ্বিতীয়বার হচ্ছে তোমার 1 উঠছে, তাহলে 1 1, এটা হচ্ছে একটা সম্ভাবনা। এমন হইতে পারে যে প্রথমবার 2 উঠছে কিন্তু দ্বিতীয়বার 1 উঠছে, তাহলে 2 1। প্রথমবার 3 উঠছে কিন্তু দ্বিতীয়বার কত উঠছে? 1 উঠছে, তাহলে 3 1। প্রথমবার 4 উঠছে, দ্বিতীয়বার 1 উঠছে, তাহলে 4 1। প্রথমবার 5 উঠছে কিন্তু দ্বিতীয়বার উঠছে 1, 5 1। প্রথমবার 6, দ্বিতীয়বার 1, 6 1। এইভাবে করে কিন্তু তুমি বাকিগুলো কিন্তু এক করতে পারবা। সিমিলারলি দেখো তো, প্রথমবার 1, দ্বিতীয়বার 2, তাহলে 1 2। প্রথমবার 2, দ্বিতীয়বার 1, তাহলে কত? 2 2। এভাবে করে তুমি কিন্তু বাকি পুরো বক্সটা এক করতে পারবা। তাহলে এইবার বলো তো, এই বক্সটা দেখে বলো দেখি যে টোটাল মোট ঘটনা কত হবে? 2টা ছক্কা নিক্ষেপে মোট ঘটনা কত? 36টা, 36। 2টা ছক্কা নিক্ষেপে আমাদের মোট ঘটনা হচ্ছে 36। আচ্ছা এখন আমি যদি পুরোটা কমপ্লিট করি, তাহলে এদিকে তুমি 3 3 পাবা, এদিকে তুমি 4 4 পাবা, এদিকে 5 5 পাবা, এদিকে তুমি 6 6 পাবা, আর বাকি জায়গায় তুমি বুঝতেছো এইবার তুমি কমপ্লিট করলে পাবা। আচ্ছা বলো দেখি প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল উভয় পিঠে একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা।
আচ্ছা বলো দেখি, উভয় পিঠে একই সংখ্যা পাওয়ার অনুকূল ঘটনা কয়টা আছে? 6টা। এক্স্যাক্টলি, ভেরি গুড। অনুকূল ঘটনা আছে তোমার হচ্ছে 6টা। অনুকূল ঘটনা আছে তোমার 6টা। তার মানে এবার নিশ্চয় তোমাদের কোনো করতে সমস্যা হবে না। উভয় পিঠে একই সংখ্যা পাওয়ার অনুকূল ঘটনা যেহেতু 6টা আছে, সুতরাং প্রবাবিলিটি হবে 6/36। টোটাল আছে 36টা ঘটনা, তার মধ্যে 6টা ঘটনা এমন আছে যেখানে প্রথমবার যা উঠছে সেকেন্ড বার তাই উঠছে, মানে প্রথমবার 1, সেকেন্ড বার 1, প্রথমবার 2, সেকেন্ড বার 2, এভাবে 6টা ঘটনা। তার মানে আমরা প্রবাবিলিটি পাবো 1/6। এ হচ্ছে গিয়ে কথা। আচ্ছা, এখন এবার এবার দুইটা উভয় পিঠের যেই সংখ্যাগুলো উঠতেছে তাহলে তাদের যোগফল আমি চাচ্ছি হচ্ছে গিয়ে 10-এর চেয়ে বড়। যোগফল 10-এর চেয়ে বড় হওয়ার অনুকূল ঘটনা কয়টা? ধরো আমি যদি এটা পুরোটা কমপ্লিট করি, 3 2, যেহেতু এটা 2 এর রো, সবগুলো 3 2 4 2 5 2 6 2। দেখো তো প্রথম দুইটা রো এর মধ্যে কিন্তু প্রথম দুইটা রোকে তুমি যোগ করো, কোনোদিনও তুমি তাদের দেখো 2 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, 6 আর 1 যোগ করলে 7, 6 আর 2 যোগ করলে 8। তুমি কিন্তু প্রথম এদেরকে যোগ করো, তুমি কিন্তু 10-এর বেশি পাবা না, 10-এর চেয়ে কম পাবা। তাহলে এদেরকে নিয়ে কাউন্ট করে কোনো লাভ নেই। আবার যদি থার্ড রোকে তুমি কাউন্ট করা শুরু করো, তাও দেখবা যে তুমি 10-এর বেশি পাচ্ছ না। লাস্টেরটাই পাবো হচ্ছে, লাস্টের গুলো সবচেয়ে বড় হয়, লাস্টেরটাই পাবে 6,3, ঠিক না? আর এটা 5,3, এটা হবে 4,3, এটা 3,3, আর এটা 2,3, এটা 1,3। দেখো থার্ড রো পর্যন্ত আমার কোনো লাভ নাই, আমি কোনো অনুকূল ঘটনা পাচ্ছি না এখান থেকে। ফোর্থ রোতে যদি যাও, তাও দেখো ফোর্থ রো এর সবার লাস্টেরটা কিন্তু 6,4। ফোর্থ রোর তো তুমি কিছু পাবা না। হ্যাঁ, এবার হচ্ছে ফিফথ আর সিক্স রোতে একটু যাই। ফিফথ রোতে দেখো 1,5, 2,5, এদেরকে নিয়ে কোনো লাভ নেই। আমার 5,5 হচ্ছে 10, একেও আমি নিতে পারবো না, 10-এর চেয়ে বেশি হওয়া লাগবে। দেখো 6,5, হ্যাঁ এই জায়গায় গিয়ে এবার হচ্ছে 6,5, 6,6। তারপর আবার যদি দেখো এখানে হচ্ছে 5,6, এটা 5,6 এর ঘর, এটা হচ্ছে তোমার 4,6 এর ঘর, এটাও কিন্তু লাগবে না। তাহলে এবার এবার একটু দেখে বলো তো আমার কয়টা সম্ভাবনা আছে? যে সম্ভাবনা গুলো হচ্ছে কয়টা? 3টা। তিনটা। তিনটা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তিনটা এমন সম্ভাবনা পাইছি যাদের যেই দুইটা পিঠে যা উঠছে এদের যোগফল হচ্ছে 10-এর চেয়ে বেশি। তাহলে আমি সম্ভাবনাটা লিখতে পারবো 3/36 হবে আমার সেকেন্ড কোশ্চেনের জন্য আমার অ্যান্সার। মানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 12, মানে 1/12। ছক্কা নিক্ষেপ থেকে তোমাদের লেভেল আসলে এই পর্যন্তই আছে। হ্যাঁ, আর বাকিগুলো তো 9 10 ছিল। ছক্কার ক্ষেত্রে আরো একটা জিনিস আছে ধারা রিলেটেড, ওইটা আসলে একদম পিওরলি অ্যাডমিশনের প্রবলেম আর কি, ইঞ্জিনিয়ারিং। ওইটা এখন আর দেখাবো না। ধারাটা আমার নিজেকে মনে নেই, ধারা কি ছিল। আচ্ছা, আমার এটা নিজেরই মনে নেই, আমি যখন মনে করতে পারবো বা পরে কখনো অ্যাডমিশন টাইমে দেখাবো, ঠিক আছে? 4-এর বেশি, আচ্ছা দেখ বাদ দাও, এখন টাইম ওয়েস্ট না করি। এবার হচ্ছে পয়েন্ট টস রিলেটেড। পয়েন্ট অফ রিলেটেড, চলো মুদ্রা নিক্ষেপ, মুদ্রা ছক্কা কিন্তু একসাথে আসতে পারে, এই দুটাই কিন্তু একসাথে আসতে পারে। 9 10 তোমরা যে কনসেপ্টে করছো ওই কনসেপ্টে করতে পারবে। আচ্ছা, মুদ্রা নিক্ষেপের একদম বেসিক কয়েকটা প্রবলেম করি। আচ্ছা, এখানে তো একটা ব্যাপার আছে যে 3বার হেড আসা সম্ভব না। ধরো 2বার, একটু সহজ একটা দিয়ে শুরু করি। 2বার মুদ্রা নিক্ষেপ করা হলো। 2বার মুদ্রা নিক্ষেপে দুইটি 2 হেড আসার সম্ভাবনা কত? তোমরা একটু এটার ইয়াটা বের করো, অ্যান্সারটা একটু পরে বললো। আমি একটু তোমাদের জন্য ভালো কোনো প্রবলেম পাই কিনা দেখি, ভালো কোনো প্রবলেম বই থেকে পাইলে পয়েন্ট অফ থেকে এটা দেখাবো। এটা একটু নিজের একটু করার চেষ্টা করো। 2টা হেড, 2টা টেল আসার সম্ভাবনা কত? তারপর হচ্ছে হেড টেল, হেড টেল আসার সম্ভাবনা কত একটু দেখো। আগে তোমরা 2টা মুদ্রা নিক্ষেপের জন্য নমুনা ক্ষেত্রটা বের করো। নমুনা ক্ষেত্রের পর অনুকূল ঘটনা, মোট ঘটনা, এখান থেকে তোমরা বের করার চেষ্টা করো।
আচ্ছা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তোমাদের একটা অ্যাডমিশনের একটা প্রবলেম করায় এখান থেকে। এই প্রবলেমটা আসলে অ্যান্সার জিজ্ঞেস করা দরকার নেই, এটা সবাই পার্সোনালি জানে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে অ্যাডমিশনে কিছু এখান থেকে মজার মজার প্রবলেম করে সম্ভাবনা থাকে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গুলোতে আসা হয়, ঠিক আছে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করে, তো সেখান মুদ্রা আর ছক্কা নিক্ষেপ থেকেও এই জাতীয় প্রবলেম আসে। সেটা আমি কিছু পাইছি, তো আমি এখান থেকে কিছু দেখাই তোমাকে। ফর্মুলাটা জাস্ট বলবো, এই ফর্মুলা দিয়ে সবগুলো করতে পারবে। এই একটা ফর্মুলা দিয়ে প্রত্যেকটা প্রবলেম করা যায়। এই রিলেটেড ধরো n সংখ্যক চেষ্টা করলাম বা ট্রায়াল করলাম, n সংখ্যক ট্রায়াল দিছে, তার মধ্যে r সংখ্যক বার ঘটার r সংখ্যক বার ঘটার সম্ভাবনা। কেন বলতে এই ফর্মুলাটা লাগবে এটা একটু পরে এক্সাম্পল দিলে বুঝবে। n সংখ্যক বার ট্রায়াল দিছো, r সংখ্যক বার কোন একটা জিনিস ঘটার সম্ভাবনা বের করার ফর্মুলা বলতেছি। ফর্মুলাটা হচ্ছে n সংখ্যক ট্রায়ালে r সংখ্যক বার ঘটার ফর্মুলা হচ্ছে NCR। সি বলতে একটা অপারেটরকে বোঝায়, এটা তোমরা নিশ্চয়ই যারা বিন্যাস সমাবেশ পড়ছো তারা জানো, না জানলে তোমাদের ক্যালকুলেটরের মধ্যে সি এর অপশনটা তোমরা পাবে। NCR ইনটু r সংখ্যক বার ঘটার সম্ভাবনা বের করতেছি। আমরা যেটা করব, যেই জিনিসটা ঘটার সম্ভাবনা বের করতেছি তার একবার ঘটার সম্ভাবনা একবার ঘটার সম্ভাবনা বের করব, সেটার পাওয়ার লিখবো আর, যত সংখ্যকবার বের করতে তার আর লিখবো, না ঘটার সম্ভাবনা লিখবো। এই ফর্মুলাটা অনেক কাজের, স্পেশালি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, যেহেতু এই চ্যাপ্টারটা তোমাদের বোর্ডে আসতে না, ভর্তি পরীক্ষার জন্য শিখাই ভালো, ঠিক আছে? ভর্তি পরীক্ষার জন্য কেন কাজের, কারণ আমি একটু পরে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেটার ক্ষেত্রে তুমি নমুনা ক্ষেত্রে যদি বের করতে যাও, মাশাআল্লাহ তোমার মনে করো ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না, ওই এক অঙ্ক করতে গিয়ে তোমার পুরো দিন শেষ, ঠিক আছে? এত বিশাল নমুনা ক্ষেত্র আসবে, তাহলে ওই ক্ষেত্রে ওইসব ক্ষেত্রে তুমি কি করবা? নমুনা ক্ষেত্র বের করে তোমার অনুকূল মোড এভাবে বের করবা, করতে পারবা না তখন। তখন এইভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাহায্য নিতে হবে। ঘটার সম্ভাবনা টু দি পাওয়ার আর, না ঘটনার সম্ভাবনা টু দি পাওয়ার n মাইনাস আর। এটা হচ্ছে কি ফর্মুলা। ফর্মুলাটা জানি না কে কতটুকু বুঝতে পারছো, একটা প্রবলেম দেখাই তাহলে বুঝতে পারবে। ধরো ছক্কা নিক্ষেপ তো মাত্র দেখাইলাম, ছক্কা নিক্ষেপ থেকে একটা প্রবলেম দেখাই। একটি ছক্কা ধরো 8 বার নিক্ষেপ করলাম, বুঝতে পারতো তো? আমি তোমাকে একটু আগে 2 বার নিক্ষেপটা দেখাইছিলাম, আর আমি যদি বলি 8 বার নিক্ষেপের কথা, তাহলে বলো তো অবস্থাটা কি হবে? 8 বার নিক্ষেপে তুমি নমুনা ক্ষেত্র রাখবা? 8 বার নিক্ষেপে নমুনা ক্ষেত্র রাখতে হলে তোমার বিশাল এক নমুনা ক্ষেত্র হবে। আচ্ছা এখন বলতেছে কি, একটি ছক্কা 8 বার নিক্ষেপে 5 বার চাইছে 6, 5 বার 6 উঠার সম্ভাবনা কত? আমরা যদি এই উপরে ফর্মুলাটা অনুযায়ী যদি করতে চাই, দেখো 8 বারের নিক্ষেপে 5 বার আর সংখ্যক বার, দেখো n সংখ্যক বার ট্রায়াল, আর সংখ্যক বার ঘটার সম্ভাবনা। তাহলে ফর্মুলাটা একদম দেখে বসাই। ফর্মুলাটা হবে 8C5 ইন্টু 6 একবার উঠার সম্ভাবনা কত? একটা ছক্কা নিক্ষেপে একবার 6 উঠার সম্ভাবনা কত বলো? 1/6। এক্স্যাক্টলি 1/6। 1/6 এর মাথায় বসাবা কতবার জানি 6 উঠার সম্ভাবনা বের করতে বলছে 5 বার। 1/6 এর মাথায় 5 বসাও, একটা ছক্কা নিক্ষেপে 6 উঠার সম্ভাবনা যদি 1/6 হয়, 6 না উঠার সম্ভাবনা হচ্ছে 5/6। 5/6 এর মাথায় বসাবা 8 মাইনাস 5, 8 বার নিক্ষেপে 5 বার, তাহলে 8 থেকে 5 বিয়োগ করবা, শেষ। এক লাইনে তোমার সলিউশন শেষ। এগুলো তোমার ইঞ্জিনিয়ারিং এডমিশনে আসবে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে এই পরিমাণ থাকে, 3 থেকে 4 আঙ্গুল পরিমাণ জায়গা থাকে। তুমি আসলে এত বড় কোনো নমুনা ক্ষেত্রে এমনি আঁকতে পারবো না, ঠিক আছে? তো এইভাবে ফর্মুলা দিয়ে করতে হবে। তো আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। তো এবার চলো মুদ্রা রিলেটেড এখান থেকে কিছু প্রবলেম দেখাই। না আমি আরো কিছু সহজ প্রবলেম না দেখে একসাথে আর কি এই প্রবলেমটা দেখাইলাম, এটাই বেশি কাজে লাগবে। আচ্ছা বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো না? ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়? তাহলে এখন তোমাদের কিছু প্রবলেম দিব আর কি, যদি বুঝে থাকো। না বুঝতে বললে আমি আবার এক্সপ্লেন করি। বুঝছি ভাইয়া। ওকে, এবার আসো একটা কয়েন টসের কথা বলি। একটি কয়েন 5 বার টস করলাম, 5 বার টস করে, মানে এই ধরনের কেসে কি করতে হবে? তোমার নমুনা ক্ষেত্রটা আসলে অনেক হিউজ হয়ে গেছে, মানে এখন তুমি চাইলেও ওই নমুনা ক্ষেত্রতে প্রবলেম, তবে এগুলো কিন্তু বোর্ডে আসা কোনো প্রবলেম না, এগুলো ভর্তি পরীক্ষায় আসা প্রবলেম গুলো দেখাচ্ছে। তাহলে এত বড় নমুনা ক্ষেত্রের জন্য তুমি নর্মাল নিয়মে করতে পারবা না, ঠিক আছে? তাহলে এখন আমি বললাম যে 3 বার হেড আসার সম্ভাবনা,
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ফর্মুলা দিয়ে তুমি যে অঙ্কগুলো সহজে আমরা ছোট যে মানে বড় নিয়মে যেভাবে বোর্ডের নিয়মে করছি ওই অঙ্কগুলো তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারবে। 3 বার হেড আসার সম্ভাবনা কত? আগে এই প্রবলেমটা করি, তারপর হচ্ছে এটার আরো অনেকগুলো এক্সটেনশন দেখবো। 3 বার হেড আসার সম্ভাবনা দেখো, 5 বার নিক্ষেপে 3 বার, ঠিক আছে? 5 বার নিক্ষেপে 3 বার, তাহলে ফর্মুলাটা কি হবে? এটা বলো দেখি, মুন বলতে পারবা? মুন 5 বার নিক্ষেপে 3 বার, মুন না বলতে পারলে আসিয়া বলো ফর্মুলাটা কি হবে? 5c3 5c3 into half to the power 3 হাফ টু দি পাওয়ার 3, আবার হেড না আসার সম্ভাবনা কিন্তু হাফ, একবার নিক্ষেপে হাফ টু দি পাওয়ার 2, একসাথে লিখতে পারি হাফ টু দি পাওয়ার 5। শেষ, প্রবলেম সলভ। আচ্ছা, এখন আমি সেকেন্ড প্রবলেমে যাই। আমি বললাম যে কমপক্ষে 3 বার, কমপক্ষে 3 বার হেড আসতে হবে, কমপক্ষে 3 বার হেড আসতেই হবে, হেড আসার সম্ভাবনা, ঠিক আছে? আচ্ছা, কমপক্ষে 3 বার হেড আসা মানে কি? 3 বার হেড আসতে পারে, 4 বার হেড আসতে পারে, 5 বারও হেড আসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে পি অফ 3 বার হেড কোনো সমস্যা নাই, যোগ পি অফ 4 বার হেড আসতো আমার কোনো সমস্যা নাই, 5 বারে যদি 5 বারই হেড আসে তাতেও আমার কোনো সমস্যা নেই। কমপক্ষে বলছে, কমপক্ষে মানে সে একদম ন্যূনতম চাচ্ছে 3 বার, 3 এর বেশি হলে তার কোনো এটার মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে এখন আমরা যেটা করবো এই ফর্মুলা দিয়ে একবার 3 বার হেড আসাটা বের করবো, 4 বারেরটা বের করবো, 5 বারেরটা বের করবো, যোগ করে দেবো, সলিউশন শেষ। এখন তোমাকে যেভাবে অ্যাডমিশনের প্রবলেম দেখতে পারবো, 3 বার হেড আসারটা 5 বার নিক্ষেপে 3 বার, তাহলে অ্যান্সার হবে 5c3 ইন্টু হাফ টু দি পাওয়ার 3 ইন্টু হেড, একবার নিক্ষেপে হেড আসার সম্ভাবনা হাফ, এই জন্য হাফ টু দি পাওয়ার 3, আবার একবার নিক্ষেপে হেড না আসার সম্ভাবনা হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার 2, যোগ 4 বার হেড মানে 5 বার নিক্ষেপে 4 বার মানে এটা 5c4 হাফ টু দি পাওয়ার 4 ইন্টু হাফ টু দি পাওয়ার 1, হ্যাঁ, যোগ 5 বারে 5 বার, তাহলে হচ্ছে 5c5 হাফ টু দি পাওয়ার 5 ইন্টু হাফ টু দি পাওয়ার 0। শেষ, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার, যে কমপক্ষে 3 বার হেড আসার সম্ভাবনা কত। আমি যদি বলি সর্বোচ্চ 2 বার হেড আসার সম্ভাবনা, সেটাও কিন্তু তুমি এখন পারবা, ঠিক আছে? সেটাও কিন্তু তুমি পারবা। সর্বোচ্চ 2 বার বললে তখন কি হবে? আমি যদি বলি সর্বোচ্চ 2 বার, সর্বোচ্চ 2 বার হেড আসতে পারবে, 2 বার হেড আসার সম্ভাবনা কত? তাহলে তোমার অ্যান্সার হবে পি অফ সর্বোচ্চ 2 বার, তাহলে একবার হেড আসলে কোনো সমস্যা নাই, সর্বোচ্চ 2 বার 2টা হেড আসতে পারে, তার বেশি হেড তুমি অ্যালাউ করতেছো না। তাহলে 5 বার নিক্ষেপে সর্বোচ্চ 2টা হেড, তাহলে 5 বার নিক্ষেপে একটা হেড আসতে পারে 5c1 হাফ টু দি পাওয়ার 1 ইন্টু হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5c2 হাফ টু দি পাওয়ার 2 ইন্টু হাফ টু দি পাওয়ার 3। আশা করি প্রবলেমগুলো বুঝতে পারছো। ওকে, এখান থেকে রিয়েল লাইফ রিলেটেড একটা প্রবলেম দেখাতে পারি চাইলে। তো রিয়েল লাইফ রিলেটেড একটা প্রবলেম দেখাই। দেখো তো এই প্রবলেমটা তোমরা এই ফর্মুলাতে করতে পারো কিনা। কোন বিদ্যালয় হতে বৃত্তি পরীক্ষায় 10 জন অংশগ্রহণ করে, সকলের বৃত্তি পাওয়ার বা না পাওয়ার সম্ভাবনা সমান, মানে হচ্ছে সবাই হচ্ছে একদম খুব হার্ড মানে কন্টেস্টেন্ট, যে কে পাবে কে পাবে না বলা যাচ্ছে না, সমান, প্রত্যেকটা হচ্ছে সমান। ওই বিদ্যালয় থেকে কেবলমাত্র 3 জনের বৃত্তি পাওয়ার সম্ভাবনা কত? দেখো 10 জন পরীক্ষার্থী, 10 জনের মধ্যে 3 জনের বৃত্তি পাওয়ার সম্ভাবনা কত, যেখানে তাদের প্রত্যেকের পাওয়ার বা না পাওয়ার সম্ভাবনা কত, তার মানে বৃত্তি পাওয়ার সম্ভাবনা কত হবে? হাফ হবে
বৃত্তি না পাওয়ার সম্ভাবনা হাফ, মানে 50-50। বৃত্তি পাবে কি পাবে না, 50-50 একটা অবস্থা, পাইতেও পারে নাও পাইতে পারে। 50-50 চান্স থাকলে আমরা বলি হাফ। বৃত্তি না পাওয়া, পাওয়া বা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। এবার আসো তুমি প্রবলেমটা এই নিয়মে সলভ করো, রিয়েল লাইফ বেস প্রবলেম। 10 জনের মধ্যে অংশগ্রহণ করতে হচ্ছে 3 জন, 10C3, 3 জনকে চাচ্ছি 10C3 ইন্টু পাওয়ার সম্ভাবনা হাফ, হাফ টু দি পাওয়ার 3, না পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, না পাওয়ার সম্ভাবনা হাফই হবে এখানে, হাফ টু দি পাওয়ার 7। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই প্রবলেমগুলো বুঝতে পারছো। আচ্ছা, তো আজকের দিনের শেষ টাইপ, তাসের টাইপ। তাসের প্রবলেমগুলো করলে শেষ, 5 মিনিট লাগবে শেষ করতে। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারতেছো। তোমরা যদি এই ক্লাসের কনসেপ্ট দিয়ে যদি তোমরা বাসায় গিয়ে যদি 10টা অঙ্ক করতে পারো নিচ থেকে, তার মানে হচ্ছে বোঝা গেল যে ক্লাসটা কাজে লাগবে। নিচ থেকে করতে না পারলে কিন্তু আলাদা কোনো হেল্প হইলো না তোমাদের। তাস বা কার্ড রিলেটেড প্রবলেম করি, চলো। আচ্ছা, দেখো তো এই প্রবলেমটা তোমাদের আমার কনসেপ্টে করতে পারো কিনা। তাসের যে কথাগুলো বলছিলাম যদি মনে থাকে, দেখো তো এটা করতে পারো কথা। 1 প্যাকেট তাস থেকে একটি তাস উঠানো হলো, তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আমি এটা যারা জিজ্ঞেস করবো সে বলবা। আচ্ছা, দেখি পার্থ প্রতিম পোদ্দার, তুমি বলো টেক্কা আছে কয়টা? টেক্কা আছে, আচ্ছা টেক্কা আছে 4টা না? 4টা। এর মধ্যে লাল টেক্কা, লাল আমি তোমাকে বলছিলাম যে টোটাল 52টা তাসের মধ্যে 26টা লাল 26টা কালো, তাহলে লাল টেক্কা কয়টা থাকবে? লাল টেক্কা কয়টা আছে? দুইটা না? টেক্কা তো টোটাল 4টা, 26টা লাল 26টা কালো, ঠিক আছে, ব্ল্যাক। তার মানে হচ্ছে যে কি 4টা যদি টেক্কা থাকে তাহলে 2টা হবে কালো 2টা হবে লাল, বুঝতে পারছো? তার মানে লাল টেক্কা থাকবে তোমার 2টা, এবং লাল টেক্কা যদি 2টা থাকে তাহলে বলছে এবার কিন্তু তোমার প্রবলেম ইজি। মানে তুমি তাসের কনসেপ্ট গুলো যদি না জানো তাহলে আবার দেখবা যে কি ইজি প্রবলেম আটকে গেছে। তার মানে এখন লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে বলো তো? 2/52 হবে। ভেরি গুড, কারণ আমার লাল টেক্কা আছে হচ্ছে 2টা, টোটাল তাস আছে হচ্ছে 52, তাহলে অনুকূল গণনা ডিভাইডেড বাই মোট গণনা মানে হচ্ছে 2/52, তাহলে 1/26, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন তাসের সম্ভব এই প্রবলেম গুলো তো পারবা এখান থেকে। আর তো 2-1টা দেখি। তো এখানে বলছে যে কি 52টা তাস থেকে 4টা টেক্কা আছে, নিরপেক্ষভাবে যদি তুমি তুলো কোন একটা কার্ড, তাহলে সেই তাসটা টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? খুব সহজ প্রবলেম আসে এগুলা, কিছু বিশ্ববিদ্যালয় আসে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এসব বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে সহজ এমসিকিউ করে। তাহলে নিরপেক্ষভাবে যদি তোলা হয় তাহলে টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? আমরা ওই পুরকের বিধি দিয়ে করতে পারি। আমরা জানি টেক্কা আছে 4টা, কার্ড হচ্ছে 52টা, তার মানে টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/52। 52টার মধ্যে 4টা, অনুকূল ঘটনা 4টা, মোট ঘটনা হচ্ছে 52টা, তার হচ্ছে 1/13। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কি টেক্কা উঠার সম্ভাবনা। তার মানে টেক্কা না উঠার সম্ভাবনা কত? 1 - 1/13। ঠিক আছে, 1 - 1/13 12/13। আচ্ছা, সেটা বোঝা গেল। এবার একটা কাজ করি, বর্জনশীল অবর্জনশীল ঘটনা রিলেটেড একটা করি কাছ থেকে। ধরো এটাই আমাদের শেষ প্রবলেম, আজকে শেষ করে দেবো ক্লাস। আচ্ছা, এখন এখানে 52টা তাস থেকে একটি উঠানো হলো। আচ্ছা, মজার ব্যাপার কি জানো, আমি নিজেই তাস মানে খেলি না আর কি এর আগে, আমি তাসের ব্যাপারে কিছু জানি না। আমি আজকে ক্লাস নেওয়ার আগে আমি জিনিসগুলো আবার একটু দেখা লাগছে।
এগুলা তো মনে থাকে না। হরতন অথবা, তোমরা যারা খেলো বা না খেলো তোমাদের জানা লাগবে, কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। তো হরতন অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা হওয়ার সম্ভাবনা কত? হরতন অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? আচ্ছা, ধরো হরতন হচ্ছে আমি এইচ দিয়ে ডিনোট করতেছি হরতনকে, আর টেক্কাকে আমি এ দিয়ে ডিনোট করতেছি টেক্কাকে। তাহলে এখন আমাকে বের করতে হরতন অথবা টেক্কা, তার মানে আমার কাছে জানতে চাইছে পি অফ এ ইউনিয়ন এইচ বের করতে বলছে, তাই না? অথবা তো অথবা টেক্কা যেটা এ ইউনিয়ন এইচ বের করতে বলছে। আচ্ছা, এখন পি অফ এ ইউনিয়ন এইচ ইজ ইকুয়াল টু কি হবে? পি অফ এ ইউনিয়ন এইচ ইজ ইকুয়াল টু হবে পি অফ এ যোগ পি অফ এইচ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন এইচ। আচ্ছা, এখন এই দুইটা কোশ্চেন তোমাদের কাছে একই মনে হইতেছে কিনা আমি জানি না, বাট একই মনে হইলেও দুইটা কোশ্চেন কিন্তু একই না। স্টেটমেন্ট সিমিলার লাগতেছে, বাট একটু কিন্তু ঝামেলা আছে। পি অফ এ ইউনিয়ন এইচ যখন বের করতে বলতেছি, তাহলে আমরা এ, তাহলে দেখো তো টেক্কা ওঠার সম্ভাবনা বের করতে পারবো? অবশ্যই পারবো, কারণ আমাকে বলছে যে কি হরতন অথবা টেক্কা। তাহলে এ ইউনিয়ন এইচটা বের করতে, তাহলে টেক্কা ওঠার সম্ভাবনা কত? টেক্কা আছে তো 4টা, টোটাল তো 52টা, 4/52 যোগ হরতন আছে কয়টা? হরতন আছে হচ্ছে তোমার, আচ্ছা হরতন কয়টা আছে মনে আছে তোমাদের? হরতন কয়টা? হরতন কিন্তু 13টা 13/52। আচ্ছা, এবার দেখো প্রতিটা হরতনের মধ্যে টেক্কা কয়টা থাকে বলতে পারবা? একটা করে না? 13টার মধ্যে একটা করে, হ্যাঁ তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যে বলছিলাম যে 13টার মধ্যে ওই যে 2 থেকে 10 থাকে 9টা, হ্যাঁ টেক্কা একটা থাকে, কিং একটা থাকে, কুইন একটা থাকে, এরকম থাকে। হ্যাঁ, তো তাদের মধ্যে কমন আছে মাত্র একটা, হরতন যেই কাজটা একই সাথে হরতন এবং টেক্কা, সেটা হচ্ছে একটা। তার মানে এটা হবে কত? অনুকূল ঘটনা এখানে একটা, মূল ঘটনা হচ্ছে 52টা, 1/52 শেষ। এটা করলে তুমি অ্যান্সারটা পাবা, কিন্তু এখান থেকে ইজিলি পাবা। আচ্ছা, এবার বলতে টেক্কা অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা অথবা রাজা। আচ্ছা, আমাকে আগে এক জিনিস বলো, একটা জিনিস টেক্কা আছে 4টা, রাজা আছে 4টা, তাদের মধ্যে কমন কিছু আছে? না ভাই, কমন না। যেই 4টা টেক্কা সেই 4টা কিন্তু রাজা না, মানে তারা টেক্কাই। কিন্তু হরতন যখন বলছি, হরতনের মধ্যে কিন্তু টেক্কাও আছে, রাজাও আছে, সবই আছে। তখন কিন্তু আমি ইন্টারসেকশনটাকে কিন্তু বিয়োগ দিছিলাম। এখানে কিন্তু টেক্কা আর রাজার মধ্যে কমন কিছু নাই, 4টা রাজা 4টা টেক্কা আলাদা, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে বলছে টেক্কা আর রাজা, দেখো টেক্কা কি নাম দিছিলাম জানি? এ নাম দিছিলাম। তাহলে এ ইউনিয়ন রাজাকে ধরো কে নাম দিলাম? কিং। ইজিকুয়াল টু কি হবে? পি অফ এ যোগ পি অফ কিং মাইনাস কিন্তু 0, মাইনাস কিছু করা লাগবে না, কারণ তাদের মধ্যে কমন কিছু নাই, কমন কিছু সম্ভাবনাটা 0। তাহলে পি অফ এ ইজিকুয়াল টু হবে কত? এ এর সমান 4/52 প্লাস কিংও তো 4টাই আছে, তার মানে 4/ আবার 52 আসবে। তার মানে এখানে আসতে সব মিলে হচ্ছে এখানে 1/13 যোগ 1/13 2/13 আসতেছে তোমার অ্যান্সার, 2/13 আসতেছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো তার রিলেটেড মোটামুটি প্রবলেম এখানেই শেষ। তার রিলেটেড আরো কিছু প্রবলেম আসতে পারে, যেই প্রবলেম গুলা তোমরা নিজেরাই করতে পারবা। যখন আমি তোমাদের বক্সের কিছু প্রবলেম করবো, সেখানে প্রতিস্থাপন করা, প্রতিস্থাপন না করা, এই দুইটা ব্যাপারটা যদি তোমরা বুঝে ফেলতে পারো বা বুঝাইতে পারি, তখন হচ্ছে তোমরা তাসের থেকে যদি আরো কোনো প্রবলেম সেগুলো করতে পারবে। বাট তাসের প্রবলেম গুলো একদমই সহজ। তোমাদের যা জানা লাগবে যে তাসের মধ্যে টোটাল এলিমেন্ট কয়টা আছে, কোনটার কি নামে ডাকা হয়, কোনটা কেমন, এই জিনিসগুলো যেটা জানা থাকে তাসের প্রবলেম সবগুলো কিন্তু পারবা, এগুলো কঠিন কিছু নেই। তো আজকের ক্লাসে যে কয়টা জিনিস শেষ করতে যেতাম এগুলো শেষ। তো নেক্সট ক্লাসে আমরা শর্তাধীন সম্ভাবনা আর হচ্ছে বক্সের থেকে বল তোলা, এই রিলেটেড প্রবলেম গুলো দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে তাহলে এখানে শেষ করি।